এইটা আপনি কি করেন? আপনি এভাবে আমার উপরে এসে পড়লেন কেন? আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? ওই তো ওখানে স্লিপ খেয়ে তারপরেই তো পড়ে গেলাম। আরে এই পিচ্চি, আগে তোর প্যান্টের চেন বন্ধ কর। এই আপনি আবার আমার কিছু দেখে ফেলেননি তো? আপনি আপনার চোখ বন্ধ করুন। আমি আগে আমার প্যান্টের চেইন লাগিয়ে নেই। এই কথা বলে নীল পিছন ফিরে প্যান্টের চেন লাগিয়ে নীল নীল এই রাস্তা দিয়েই যাচ্ছিল। তখনই হঠাৎ তার হিসু পেয়ে গেল। আশপাশ তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে রাস্তার পাশেই হিসু করছিল। আর নেহা তখন ওই দিক দিয়েই যাচ্ছিল। সে তখনই হঠাৎ পায়ের স্লিপ খেয়ে নীলের উপর পড়ে যায়। আর তারপরে ঘটল এমন সাংঘাতিক এক ঘটনা। এই এখন তুই আমাকে এটা বলতেই এইভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করছিলে কেন? তুই এখন বড় হয়েছিস, এইভাবে তোর হিসু করতে লজ্জা করে না? না, করে না। কারণ সবেমাত্র আমি ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমি আবার বলা হলাম কবিতা, তাছাড়া এদিকে তো কেউই ছিল না। আমি তো চারপাশ ভালো করে তাকিয়ে তারপরেই তো হিসু করছিলাম। তুই ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট, তাও আবার কিনা বলছিস তুই এখনো অনেক ছোট। আসলেই তুই অনেক ছোট, কারণ যার জ্ঞান বুদ্ধি নেই তাকে সবাই ছোটই বলে। এই যে ম্যাডাম, ঠিক করে কথা বলুন। আমি ছোট, এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে আমার জ্ঞান বুদ্ধি নেই। আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে। আপনি আমাকে জ্ঞানহীন কোনোভাবেই বলতে পারেন না। এত বড় একটা ছেলে যদি রাস্তার পাশে দাঁড়িয়ে হিসু করতে পারে, তাহলে তাকে কি বলবো তুই নিজেই বল। আপনি কে যে আপনার কাছে আমি এত কথা বলতে যাব? আপনি আমার সামনে থেকে সরুন। আমার বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তা না হলে আবার আম্মুর বকা খেতে হবে। এই কথা বলে নীল সেখানে আর এক মুহূর্তও দেরি না করে সোজা দৌড়াতে দৌড়াতে বাসায় চলে গেল। অনেকটা রাস্তা দৌড়ে এসেছে, তাই সে হাঁপাচ্ছিল। তার আম্মু দরজা খুলে তাকে এভাবে হাঁপাতে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো। কি ব্যাপার নীল, কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আবার কেন? রাস্তায় পাগলা কুত্তায় দৌড়ানো গেছিল, তাই তো এভাবে হাঁপাচ্ছি। হায় আল্লাহ, এটা তুই কি বলছিস? রাস্তায় আবার তোকে পাগলা কুত্তায় দৌড়ানি দিল কেন? তুই কি কুত্তাকে কিছু করেছিলি নাকি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি আবার কুত্তাকে কি করতে যাব? যাই হোক, বাদ দাও এসব কথা। তোমার সঙ্গে বলে তো আর কোনো লাভ নেই। আমার খুব ক্ষুধা পেয়েছে। আগে আমাকে খাবার খেতে দাও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুই এখনই আমার সঙ্গে আয়, তারপর আমি তোকে খাবার দিচ্ছি। তবে আগে তুই গোসল করে ফ্রেশ হয়ে আয়। তুই তো পাগলা কুত্তার দৌড়ানি খেয়ে এসেছিস। নীল তখন তার আম্মুর কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খাবার খেতে আসলো। খাওয়া দাওয়া শেষ হলে সোজা নিজের রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই তার বড় বোন তাকে বলল। কি রে, তোর এত দেরি হলো কেন ঘুম থেকে উঠতে? তোর তো আজকে কলেজের প্রথম দিন নাকি? কলেজে যাবার ধান্দা নেই? আরে আপু, এটাতেই কি বলছিস? এই তো সবেমাত্র কলেজে অ্যাডমিশন নিলাম, আর এখন কলেজে না গেলে আমি করবোটা কি? তাছাড়া তুই তো আমাকে গতকাল বলিসনি যে আজ তুই আমাকে কলেজে নিয়ে যাবি, তাই তো আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। তাছাড়া সকালবেলা তুই একটু ডেকে দিলেই তো পারতি। আমি কি তোর টাকায় কেনা চাকর নাকি যে আমি তোকে প্রতিদিন ঘুম থেকে ডেকে ওঠাতে যাব? আমার তো অনেক কাজ থাকে, তোর তো কোনো কাজ নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করি, তারপর ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হই। একদম কাজ করে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিস। এখন আর তোকে কি বলবো? কিছুই বলবো না। তুই 20 মিনিট ওয়েট কর, আমি এক্ষুনি নাস্তা খেয়ে রেডি হয়ে আসছি। আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি আমাকে নাস্তা দাও। এভাবে ষাঁড়ের মতো না চেঁচিয়ে টেবিলে দেখ। আমি তোর জন্য নাস্তা রেডি করে তারপরে এসেছি। আমি তো জানি তুই ঘুম থেকে উঠেই হুলুস-থুলুস শুরু করে দিবি। তাই তো আমি সব সময় তোর জন্য নাস্তা আগে থেকেই রেডি করে রাখি। ও আম্মু, আই অ্যাম সরি। আমি আসলে দেখতে পাইনি, তাড়াহুড়ো করেছিলাম তো তাই। যাই হোক, সমস্যা নেই, আমি নাস্তা খেয়ে নিচ্ছি। আর একটা কাজ করো, আমার জন্য দুপুরের খাবার প্যাক করে দাও।
আমি তো আবার বাইরের খাবার খেতে পারি না। তুই কি পাগল নাকি মাথা খারাপ? আমি সেটাই বুঝতে পারছি না। আজ তোর কলেজের প্রথম দিন, আর আজকে কি না তুই খাবার নিয়ে যাবি? তো কি করবে বল তো শুনি? কলেজের প্রথম দিন বলে কি পেটে সেটা মানবে নাকি? আর তাছাড়া সে তো বাইরের খাবার খেতে পারে না, তাই তো তাকে বাসা থেকেই খাবার নিয়ে যেতে হবে। হ্যাঁ আম্মু, তাই তো। আমি তোমাকে আমার খাবার প্যাক করে দেওয়ার কথা বলছি, একটু তাড়াতাড়ি করো, সময় হয়ে গেছে। এই শোন, একদিন না খেয়ে থাকলে কিচ্ছু হবে না। আজকে প্রথম দিন, আজ থেকে খাবার নিতে হবে না। তুই এখন তাড়াতাড়ি রেডি হবি। কখন রেডি হয়ে গেছি তারা হলো সত্যি, যেতে দেরি হয়ে যাবে। তখন নীল তার বোনের কথা মেনে নিল আর টিফিন নিল না। তারপর সে তাড়াতাড়ি রেডি হয়ে বাইক নিয়ে বাসা থেকে বের হলো। কলেজ ক্যাম্পাসে পৌঁছানো মাত্রই সে বাইকটা পার্ক করে তার বোনের সঙ্গে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ একটা মেয়ে পেছন থেকে ডাক দিল। এই রিমি, তোর সঙ্গে এই পিচ্চিটা কে রে? তুই কাকে পিচ্ছি বলছিস এত? বিয়ে করলে কয়দিন পর পিচ্ছির বাবা হয়ে যাবে। একে তোর কোন অ্যাঙ্গেল থেকে পিচ্ছি মনে হয়? বাদ দে সেসব কথা, আগে বল পিচ্চিটা কে? এটা আমার ছোট ভাই, আমাদের কলেজে ভর্তি হয়েছে। আজকে ওর প্রথম ক্লাস, তাই আমি ওকে আমার সঙ্গে নিয়ে এসেছি। সত্যি বলছিস? আসলে তোর ভাই তো অনেক কিউট, তাই আমার তোর ভাইকে ভালো লেগে গেছে। তুই যদি বলিস তাহলে আমি তোর ভাইয়ের সঙ্গে একটু প্রেম করতে চাই। তুই আর জীবনেও ভালো হবি কি না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার ছোট ভাই মানে তোরও ছোট ভাই, আর তুই কিনা বলছিস ওর সঙ্গে প্রেম করবি? আসলেই বোন, তুই পারিসও বটে। থুর, বান্ধবীর ছোট ভাই, সেখানে আবার আমার ভাই হলো কোথা থেকে? তাছাড়া তুই খুব ভালো করেই জানিস আমার নিজের কোনো ভাই নেই, তাই তোকে একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, যাকে ইচ্ছা তাকে আমার ভাই বানাতে যাবি না। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। আমি তোকে কিছু কেন বলতে যাব? এই নীল, যা, তোকে আমি তোর ক্লাস পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। ও, তার মানে আমার কিউট বয়ফ্রেন্ডের নাম নীল? যাই হোক, নামটা কিন্তু দারুণ সুন্দর। এতক্ষণ এইসব কিছুই চুপচাপ করে নীল শুনছিল। নেহার কথার কোনো উত্তরই দিচ্ছিল না। বয়ফ্রেন্ড শব্দটা শুনে সে আর সহ্য করতে পারল না, তাই সে পিছন ফিরে তাকিয়ে নেহার দিকে তাকিয়ে তারপর বলল, আমারে কি পাগলে পাইছে নাকি? আপনার মতো বুইড়া ধামড়া মেয়ের সঙ্গে আমি প্রেম করতে যাব? আমার অতটাও খারাপ অবস্থা এখনো হয়নি যে আপনার মতো একটা বুড়ি মেয়ের সঙ্গে প্রেম করতে হবে। ওরে বাবা রে বাবা, আমার পিচ্চি বয়ফ্রেন্ড বলে কি? এই, তোকে আমার কোন অ্যাঙ্গেলে বুড়ি মনে হয়? আমার বয়স সবে মাত্র 19। এই তো সবে আমার যৌবন শুরু হলো, আর এখনই যদি আমি বুড়ি হয়ে যাই তাহলে বাকি জীবনে কি করব? আপু, এসব উগান্ডা মার্কা মেয়েদের সঙ্গে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। তুই আমাকে আমার ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। কি রে নীল, তোর এত বড় সাহস? তুই আমার বান্ধবীদের সাথে এরকম আচরণ করছিস কেন? আমার বান্ধবী একটু মজা করে তোকে একটা কথা বলেছে, আর তুই তাতেই এইভাবে রিয়্যাক্ট করছিস কেন? সেটা তুই আমাকে জিজ্ঞাসা না করে তোর বান্ধবীকে জিজ্ঞাসা করলেই তো পারতি। আমি আমার বান্ধবীকে কি জিজ্ঞাসা করতে যাব? আমার বান্ধবী কি তোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে নাকি? তুই তো নিজেই আমার বান্ধবীকে বুড়ি বলেছিস, তাহলে আমার বান্ধবীর দোষটা কোথায় তুই আমাকে বল। আমি তো আর এমনি এমনি তোর বান্ধবীকে বুড়ি বলিনি। এর পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে। সেটা কি, সেটাই জিজ্ঞাসা কর। রিমি তখন অনেকটাই অবাক হয়েই নেহাকে জিজ্ঞাসা করে আসলে এর পিছনে কারণটা কি। তখন নেহা গতকালকের ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলে, আর এটা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। আসলে যে বান্ধবী, তুই এক নাম্বারের একটা লুচ্চা। তুই আর জীবনেও ভালো হবি না। তুই দেখলে একটা ছেলে রাস্তা দিয়ে দৌড়ে হিসু করেছে, আর অমনি ওর উপর হোঁচট খেয়ে পড়ে গেলি, আর পড়ার জন্য কোনো জায়গা পেলি না। তুই আমাকে কেন কথা বলছিস? সেখানে আমার দোষটা কোথায়? বর্ষাকাল, রাস্তা স্লিপ হয়ে আছে, তাই আমি পিছলে পড়ে গেলাম, আর এখানে আমার দোষ কোথায়? না, তোমাদের দুজনেরই কোনো দোষ নেই।
সব দোষ আমার। আমি কেন তোর বন্ধু হতে গেলাম, আর কেনই বা এই বদমাস মার্কা ছেলেটার বোন হতে গেলাম? হ্যাঁ আপু, তুই একদম ঠিক কথাই বলেছিস, দোষটা আমার। আমি কেন তোর মতো বোনের ভাই হতে গেলাম? এখন দয়া করে তুই একটু কষ্ট করে আমাকে আবার ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দে, তারপর আর তোকে আমি কিছুই বলবো না। অতঃপর রিমি আর কোনো কথা না বলে নীলকে তার ক্লাসরুমে পর্যন্ত পৌঁছে দিল। আর এদিকে নেহা নিজের ক্লাসরুমে চলে গেল। সেদিন বিকেল বেলা যখন কলেজ ছুটি হলো, রিমি আর নীল দুজনে বাইকে করে ক্যাম্পাস থেকে বের হতে যাবে, তখনই দেখতে পেল নেহা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সেটা দেখে রিমি নেহাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার দোস্ত, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে আজকে কেউ নিতে আসেনি নাকি? না দোস্ত, এখনো গাড়ি আসেনি। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। ড্রাইভার আঙ্কেল তো প্রতিদিন আমার ছুটির 10 মিনিট আগেই এখানে এসে অপেক্ষা করেন, আর এখন ছুটির পর 10 মিনিট চলে গেছে, এখনো আসার কোনো নামগন্ধ নেই। একটা কাজ কর, তুই একবার তোর ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে জেনে নে কি হয়েছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি নীলকে বলবো তোকে তোর বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। একদমই না, আমি পারবো না। আমি যেন তোমার বান্ধবীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে যাব? আমার অনেক কাজ আছে। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো, তারপর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাব। হ্যাঁ রিমি, ঠিক আছে, তোরা চলে যা, আমার কোনো প্রবলেম হবে না, আমি যেতে পারবো। আরে তোকে যেটা বলছি তুই সেটা কর। তুই এক্ষুনি তোর ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে জিজ্ঞাসা কর কোনো সমস্যা হয়েছে কিনা। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুই আমাদের সঙ্গে যাবি। তাছাড়া তোর বাসায় যাওয়ার রাস্তা তো আমাদের বাসার এই দিকেই। তোকে নামিয়ে দিয়ে তারপর না হয় আমরা চলে যাব। নেহা তখন রিমির কথা শুনে সঙ্গে সঙ্গে তাদের বাসার ড্রাইভারকে ফোন দিল। ড্রাইভার বলল সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে, তাই সে নেহাকে আনতে যেতে পারেনি। তাই নেহা রিমিকে বলে, দোস্ত, আসলে আমাদের ড্রাইভার আঙ্কেল হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাকে নিতে আসতে পারেনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই একটা কাজ কর, আমার সঙ্গে বাইকে উঠে পড়। তারপর তোকে তোদের বাসার সামনে নামিয়ে দিয়ে আমরা চলে যাব। আরে আপু, আমাদের বাইকটা তো অনেক ছোট, 3 জনে জায়গা হবে না। ওনাকে বলো একটা অটো কিংবা রিকশায় করে চলে আসতে। তাই তুই এরকম কেন? আমার বান্ধবী একটা সমস্যায় পড়েছে, যেখানে তুই হেল্প না করে আরও অন্য একটা পথ দেখিয়ে দিচ্ছিস। কেন কেন করছিস এরকম? বাইকে যথেষ্ট জায়গা আছে, সে আমাদের সঙ্গে যেতে পারবে। তুই ওর কথা না শুনে আমাদের পিছনে বসে পড়তো দেখি। নেহাও তখন আর কোনো উপায় অন্তর না পেয়ে রিমির পিছনে উঠে বসলো। তারপর নীল বাইক স্টার্ট করলো। নেহার বাসার সামনে এসে বাড়ি কি দাঁড় করানোর পর নেহা রিমির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তখনই নীল রিমিকে উদ্দেশ্য করে বলল, দেখলি তো তোর বান্ধবীটা কেমন অকৃতজ্ঞ। আমি তাকে এত কষ্ট করে নিয়ে এলাম, সে আমাকে একটাবার থ্যাঙ্কস পর্যন্ত বলল না, তোর সঙ্গে কথা বলেই চলে গেল। তো কি করবে? তুই তো আমার বান্ধবীকে নিয়েই আসতে চাইলি না, সেখানে আমার বান্ধবীকে আমি জোর করে নিয়ে এসেছি। তো আমার বান্ধবী তোর সঙ্গে কেন কথা বলতে যাবে? তুইও যেমন শাকচুন্নি, তোর বান্ধবীটাও তেমন পেতনি। এত কষ্ট করে আমি এতটা রাস্তা নিয়ে এলাম দুজনকে নিয়ে, তারপর একটু কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করলো না, একটু ধন্যবাদ পর্যন্ত দিল না। তোরা কেমন আমি সেটাই বুঝতে পারি না। এই শোন, একদম আমাকে শাকচুন্নি বলবি না। আর তুই আমার বান্ধবীকে পেত্নী বলছিস কেন? আমার বান্ধবীর পিছনে কলেজের সব ছেলেরা লাইন মারে, সেটা তুই জানিস? এত কিছু জানার আমার কোনো প্রয়োজন নেই। তোর শাকচুন্নি মার্কা বান্ধবী, আমি তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিলাম, সে আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। তাহলে তোর বান্ধবীকে আমি কি বলবো বলতো শুনি? এত কথা তোকে আমি কেন বলতে যাব? এখন চুপচাপ বাইক চালা আর বাসার দিকে যা। হ্যাঁ, আমাকে তো সেটাই করতে হবে যেটা তুই বলবি, কারণ আমি তো তার হুকুমের চাকর। একটা কথা মনে রাখিস, আমার মতো বিনা বেতনের চাকর কিন্তু আর দুনিয়ায় দুটো পাবি না। পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন তুই দয়া করে মুখটা বন্ধ করে গাড়ি চালা। নীল তখন আর কোনো কথা না বলে বাইক চালাতে শুরু করলো। 5 মিনিট পর তারা বাসে এসে পৌঁছালো। বাসে এসে পৌঁছাতেই তার আম্মু তাকে বলল,
কি ব্যাপার বাবা? আজ তো তোর কলেজের প্রথম দিন ছিল। আজকের দিনটা তোর কেমন কেটেছে? একদম উড়াধুরা, এর চেয়ে ভালো আর হয় না। আচ্ছা যাই হোক, তাহলে তো ভালোই হলো। আমি তো আরো ভেবেছিলাম হয়তো উল্টাপাল্টা কিছু করবি কলেজে গিয়ে, কিন্তু ভালো কেটেছে এটা শুনে খুব ভালো লাগছে। তোমার ছেলে আর ভালো কাজ, এটা কখনো হতে পারে? তোমার ছেলে কলেজে গিয়ে আমার এক বান্ধবীর সঙ্গে যা ইচ্ছে তাই ব্যবহার করেছে, এখন আবার বলছে কি না একদম উড়াধুরা তো হবেই, কারণ সে আমার বান্ধবীকে কতগুলো কথা শুনিয়েছে। এই আপু দেখ, একদম ভালো হবে না বলছি, কিন্তু তুই আম্মুর সামনে আমাকে এভাবে কথা বলতে পারিস না। আমি তোর বান্ধবীর সঙ্গে কি করলাম? তোর বান্ধবী তো আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তাছাড়া আমি তাকে বাসায় পর্যন্ত পৌঁছে দিলাম, সে আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। তুই এখনো সেই এক কথা নিয়ে পড়ে আছিস? আচ্ছা বলতো, তোর কোনো যোগ্যতা আছে আমার বান্ধবীর কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য? তুই তো আমার বান্ধবীকে আনতে যাসনি, আমি জোর করে বান্ধবীকে আমার সঙ্গে নিয়ে এসেছি, আর এখন কিনা বলছিস সেটা ধন্যবাদ তোর পাওয়ার ছিল? হয়েছে, আমি বুঝতে পেরেছি আসলে কি হয়েছিল। এখন দয়া করে তোরা দুজনেই দুজনের মুখ বন্ধ কর আর চুপচাপ উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। তারপর আমি তোদের জন্য খাবার তৈরি করছি। অতঃপর ভাই বোন দুজনেই উপরে নিজেদের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসলো খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ হলে নীল নিজের রুমে চলে গেল। আর একটু ঘুমিয়ে, নীল আসলে একটু ঘুম পাগলা ছেলে, সে যখনই একটু সুযোগ পায় একটু ঘুমাতে চায়। সেই ঘুম ভাঙলো রাত 8টায় রিমির ডাকে। কি ব্যাপার, তুই এখনো ঘুমাচ্ছিস না কেন? আজ তোর কলেজের প্রথম দিন ছিল, তুই বাসায় এসে কই নতুন বই খুলে পড়তে বসবি, সেটা না করে তুই এখন রাত 8টা বাজে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হায় আল্লাহ, এটা তুই কি বলছিস? রাত 8টা বেজে গেছে, আমার তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার কথা ছিল। এটা কি হলো? আমি এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে রাত 8টা বেজে গেল। বিশ্বাস না হলে তুই নিজেই ঘড়ির দিকে তাকিয়ে দেখ, এখন কয়টা বাজে। আমি তোকে বেশ কয়েকবার ডাক দিয়েছি, কিন্তু তুই তো এতটাই ঘুমে মগ্ন ছিলি যে আমার ডাক শুনতে পাসনি। হয়েছে হয়েছে, এখন আর আমাকে পাম দিতে হবে না, কারণ আমি খুব ভালো করেই জানি এই বাড়িতে যদি কোনো একটা শত্রু থাকে তাহলে সেটা তুই। তুই খুব ভালো করে জানতি বিকেলে আমি বন্ধুদের সঙ্গে খেলতে যাব, তাই তো তুই আমাকে ঘুম থেকে ডেকে তুলিসনি যাতে আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে না পারি। এই বলতে বলতে নীল ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে পড়তে বসলো। আর তখনই সে মোবাইলটা হাতে নিয়ে দেখলো তার বন্ধু তাকে 70টা মিসড কল দিয়েছে। নীল তখনই মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? এতবার ফোন বাজছিল তাও আমি খুঁজে পেলাম না, এখন তো আমার কপালই খারাপ আছে, না জানি হারামি আমাকে কি বলে, আল্লাহই ভালো জানে। এই বলতে বলতে নীল কল ব্যাক করলো। আর 2-3বার রিং হওয়ার পরই তার বন্ধু ফোনটা রিসিভ করলো। কি ব্যাপার দোস্ত? আমি সেই কখন থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু তুই আমার ফোন তুলছিস না কেন? তাছাড়া তোর তো মাঠে খেলতে আসার কথা ছিল, তুই খেলতে আসিস না কেন? জানিস আমরা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করেছিলাম। আই অ্যাম সরি রে দোস্ত, তুই তো খুব ভালো করেই জানিস আমি একটু ঘুম পাগলা টাইপের। কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর যে বেলা কখন কেটে গেল আমি টের পাইনি। সে না হয় বুঝতে পারলাম, কিন্তু তোকে আমি এতগুলো কল দিয়েছি, একজন মানুষ যদি মরেও যেত তাহলে তো আমার কলটা রিসিভ করতো, কিন্তু তুই আমার কল রিসিভ করিসনি কেন? দোস্ত তুই তো খুব ভালো করে জানিস আমি আমার ফোন অল টাইম সাইলেন্ট রাখতে পছন্দ করি, কারণ তুই তো জানিসই আমার মেসেঞ্জারে সব সময় মেসেজ আসতে থাকে, আর তারপর প্রায়ই আননোন নাম্বার থেকে ফোন আসে, তাই আমি ফোন সাইলেন্ট হয়ে কি যাতে আমাকে ফোন কোনো বিপদে পড়তে না হয়। তাছাড়া তুই তো খুব ভালো করেই জানিস আমার বাসার অবস্থা, সুযোগ পেলেই সদ্ব্যবহার করে সবাই। আচ্ছা বাদ দে, এখন তুই একটু তোর বাসার নিচে আয়, আমরা তোর বাসার নিচে চায়ের দোকানে বসে আছি, তোকে নিয়ে একসঙ্গে সবাই মিলে চা খাবো, তারপর চলে যাব। নীল তখন আচ্ছা ঠিক আছে এই কথা বলে ফোনটা কেটে দিল। তারপর বাসা থেকে বের হয়ে বাসার নিচেই একটা পায়ের দোকান, সেখানেই চলে গেল। তার বন্ধুরা তার জন্য সেখানে বসেই অপেক্ষা করছিল। সে সেখানে পৌঁছাতেই তার আরেক বন্ধু তাকে বলল,
কী রে দোস্ত, আজকে প্রথম দিন কলেজে গেলি আর আজকে কলেজ থেকে এসে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলি যে হৃদয় তোকে এতগুলো ফোন দিল, তুই ফোন কল রিসিভ করলি না। আরে দোস্ত, সেরকমটা নয়। আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই কল রিসিভ করতে পারিনি। এখন বল, আজকের খেলা কেমন হয়েছে? আরে বেটা, তুই না আসলে খেলা জমে না কি? খেলা একদমই ভালো হয়নি। আমরা সবাই তো তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই কখন আসবি, তারপর সবাই একসঙ্গে মিলে খেলবো। তুই না আসলে খেলার আনন্দই লাগে না। আই এম সরি রে দোস্ত, কাল থেকে আর বিকালে ঘুমাবো না। বিকেল হলে সময় মতো তোদের সঙ্গে খেলতে চলে আসবো। এখন চল, চা খেয়ে তারপর বাসায় ফিরে যাই। তারপর সবাই মিলে চা আর কলা রুটি খেয়ে সেখান থেকে বাসায় চলে গেল। আর এদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে বাসায় আসতে আসতেই রাত 10টার মতো বেজে গেল। তখন নিজের আব্বু আম্মু আর রিমি সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। নীল বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার বোন রিমি দরজা খুলে দিল আর তাকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? তুই আর আসতে এত রাত হলো কেন? এই দেখ, তুই সব সময় আমার উপর খবরদারি করবি না। আমি যেখানে ইচ্ছা যাই সেখানে আমি তোর কাছে দিতে যাব নাকি? নীল, এটা কোন ধরনের আচরণ? আমি তো সেটাই বুঝতে পারছি না। রিমি তোমার বড় বোন হয়, সে তোমার কাছে কৈফিয়ত চাইতেই পারে, তাই বলে তুমি এরকম আচরণ করতে পারো না? হ্যাঁ, আমার বড় হয়েছে বলেই তো আমার মাথা কিনে নিয়েছে। এখন সে যা ইচ্ছে তাই করবে, আমি তাকে কিছুই বলতে পারবো না। তার ইচ্ছে মতে সব কিছু হবে, তাই তো? এরকমটা তোমাকে কেউ বলেনি, তুমি নিজেই বলছো রিমি তোমার বড় বোন। সেটা তুমি ভুলে যাও কেন? সে তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতেই পারে, তাই বলে কি তুমি তার সঙ্গে এরকম আচরণ করবে? ওরে বাবা, কিন্তু তুমি আমার হয়ে কথা বলতে এখন তো দেখছি তুমি তোমার মেয়ের পক্ষ নিয়ে কথা বলছো। দিতে হয়, আর এখন তুমি সেটাকে সাপোর্ট করছো। এটা কিন্তু তোমার কাছ থেকে কখনোই আশা করিনি। বলতে বলতে নীল নিজের রুমে চলে গেল। তারপর বই নিয়ে পড়তে বসলো। আর তার ঠিক কিছুক্ষণ পরেই রিমি তাকে ডাকতে গেল। ওই, তোর পড়া শেষ হয়েছে? সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, তুই খাবার খেতে আয়। বলেই রিমি সেখান থেকে চলে গেল। এদিকে নীল বেশ কিছুক্ষণ পর পড়া শেষ করে তারপর খাবার টেবিলে গেল। ততক্ষণে সবাই খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠে পড়েছে। তখনই নীলের আম্মু তাকে দেখে বলল, কি ব্যাপার, তুই এখন আবার এখানে এসেছিস কেন? রিমি তো বলল তুই নাকি খাবার খাবি না, তাই আমরা সবাই খাবার খেয়ে নিলাম। এই জন্যই তো বলি তোমার মেয়ে হলো পৃথিবীতে আমার এক ও একমাত্র শত্রু, যে কিনা আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারে। আমি কখনো তোমার মেয়েকে বললাম আমি খাবার খাবো না? বলিসনি তো কি হয়েছে? আমি সেই কখন থেকে তোকে ডেকে গিয়েছিলাম, কিন্তু তুই তো কোনো কথার উত্তরই দিলি না। তাই তো আমি ভেবেছিলাম তুই হয়তো খাবার খাবি না। আমি পড়তে বসেছিলাম, পড়া শেষ না করে কি আমি খাবার টেবিলে চলে আসবো নাকি? এই তো সবে আমার পড়া শেষ হলো আর আমি খাবার টেবিলে আসলাম। এসব ফালতু কথা বাদ দিয়ে এখন বলো, আমার জন্য কোন খাবার অবশিষ্ট আছে নেই? তুই ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছিস, কোনো কথাই তোর আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। তুই কেমন যেন সব সময় তেরা মেরা কথা বলিস, এমন কেন করছিস বল তো শুনি? আছে কি নেই? আমি আবার কি করলাম? আমি চুপচাপ বসে পড়ছিলাম, তোমার মেয়ে আমাকে খাবার খেতে আসতে বলল। আমি পড়াটা শেষ করে টেবিলে আসার আগেই তোমরা সবাই খাবার খেয়ে নিয়েছো। এখন কি আমি একা একা খাবার খাবো নাকি? ঠিক আছে, সমস্যা নেই, তুই খাবার খা। আমি এখানে বসে আছি। আর নেহাত তোকেও বলছি, এবার তো বড় হয়েছিস, এবার একটু বুদ্ধিশুদ্ধি নিয়ে চলিস। নেহা তখন তার আম্মুর কথার কোনো উত্তর না দিয়ে মুখ ঢেকে একটা ভেঙচি মেরে সেখান থেকে চলে গেল। নীল খাবারটা খেয়ে নিল আর তারপর নিজের রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙলো তার আম্মুর ডাকে। কি রে নীল, তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন? তুই কি কলেজে যাবি না নাকি? কি রে নীল, তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন? তুই কি কলেজে যাবি না নাকি? আরে এটা তুমি কি বলো? আমি কলেজে যাব না কেন? এতে সবেমাত্র কলেজে ভর্তি হলাম, আর এখনই যদি কলেজ কামাই করা শুরু করি তাহলে আমার বাকি দিন কি করে যাবে? এখন আগে বলো কয়টা বাজে? এই তো সকাল 8টা বেজে গেছে, 10টায় তোর কলেজ। এখন ঘুম থেকে না উঠলে তুই ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর যাবি কখন? ওয়েট, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। এই বলে নীল
বিছানা থেকে নেমে আলমারি থেকে কলেজ ড্রেস বের করে তারপর ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে তারপর নিচে গেল সকালে নাস্তা করার জন্য। সকালে নাস্তা করার জন্য টেবিলে যেতেই তার বোন বলল, এইভাবে পড়াশোনা করলে পড়াশোনা হবে না। প্রত্যেক দিন যদি তোকে ঘুম থেকে আর একজনই ডেকে তুলতে হয়, তাহলে তোর পড়াশোনাটা হবে কি করে বল শুনি? তারপরেও তুই বাসায় এসে যখন সময় পাস তখনই ঘুমাস। এইভাবে যদি তুই সারাদিন ঘুমিয়ে পড়তে থাকিস, তাহলে তুই পড়াশোনাটা করবি কখন বল তো শুনি? দেখো আপু, তোমাকে আমি আগেও বলেছি আর এখনও বলছি, তুমি আমার ঘুম নিয়ে একদম কথা বলবে না। আমি তো আর মেয়েদের পিছনে লাইন দিয়ে সময় নষ্ট করি না। আমি তো আমার ঘুমের পিছনে সময় নষ্ট করি। ঘুম আমাকে এতটাই ভালোবাসে যে সে আমাকে কোনোভাবেই ছেড়ে যায় না, সব সময় আমার সঙ্গেই থাকতে চায়। তো আমি কি করব বলো? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি যে তোকে দেখে সেই তোর প্রেমে পড়ে যায় আর তোকে ভালোবেসে ফেলে। যেমন আমার বান্ধবী নেহা, সেও তো তোকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। দেখো আপু, তুমি ওই ফাজিল মার্কা মেয়েটাকে নিয়ে একটাও কথা বলবে না। আমি ওই মেয়েটাকে নিয়ে কোনো কথা শুনতে চাই না। ওই মেয়ে আস্ত একটা ফাজিলের ডিব্বা। সেদিন আমি রাস্তায় দাঁড়িয়ে আমার কাছে ছিলাম, তখনই সে ইচ্ছে করেই আমার উপরে পড়ে গেছে, আর কলেজেও আমার সঙ্গে এসব ফাইজলামও শুরু করেছে। আমি এই মেয়েটাকে সহ্য করতে পারি না। কিন্তু এমন না হয়ে যায় যে মেয়েটাকে তোর সারা জীবনই সহ্য করতে হয়। কারণ নেহাকে আমি দেখেছি, সে একদম তোর প্রেমে পড়ে গেছে। তারপর যদি এইভাবে থাকে, তাহলে কিন্তু বেশি দেরি নেই তোর বউ হয়ে এই বাড়িতে আসার। তোদের সব কয়টারই মাথা খারাপ। যেমন তোর বান্ধবীগুলো, ঠিক তেমনি তুই। তোর বান্ধবীগুলো যদি মাথা খারাপ নাই হতো, তাহলে আমার মতো একটা জুনিয়র ছেলেদেরকে ক্রাশ খাই নাকি? তোরা ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করছিস, আর আমি এবার সবেমাত্র ইন্টারে। তোদের সঙ্গে আমার 2 বছরের বয়সের ব্যবধান, আর সেখানে তোর ক্লাসের মেয়েরা আমার উপর ক্রাশ খায়। এটা তো পাগলের কাণ্ড ছাড়া অন্য কিছুই হতে পারে না। সে তোর যা ইচ্ছে তুই তাই বলতে পারিস, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে কথা একটাই, আমার বান্ধবীরা তোর মাঝে কি এমন দেখতে পেল যে সব কয়টা তোর প্রেমে পাগল প্রায় অবস্থা? সেটা তো আর আমি বলতে পারবো না, তবে একটা কথা বলতে হচ্ছে। তোর বান্ধবীরা সবাই এমন ক্রাশ খেয়ে বসে আছে সেটা। তবে একটা কথা বলতে হচ্ছে, তোর বাই কি এমন একটা জিনিস যাকে দেখে তোর বান্ধবীরা সবাই এমন ক্রাশ খেয়ে বসে আছে, সেটা তুই বোন হয়ে বুঝলি না। আসলে কথা এটাই ঠিক যে যোগ্য ব্যক্তি ঘরে সম্মান পায় না। আইছে আমার যোগ্য ব্যক্তি, ওনার তো বাড়ির দারোয়ান হওয়ার যোগ্য নাই, আর সেখানে কিনা আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড হওয়ার যোগ্যতা দেখায়। আসলে আমার বান্ধবীগুলাও যেমন ছেঁচড়া, ঠিক তেমনি তুই। আমার কোনো কাজ না পাওয়া বান্ধবীগুলাই তো তোর মতো বকাটে একটা ছেলের পিছনে লাইন মারে। দেখ আপু, তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, তুই আমাকে বখাটে বলবি না। আমি কি বখাটে ছেলেদের মতো রাস্তার পাশে বসে মেয়েদেরকে ইফটিজিং করি নাকি? আমি তো আমার মতোই থাকি। কখনো তো একটা মেয়ের পিছনে 5 মিনিট টাইম ওয়েস্ট করেছি কিনা সেটাও আমার জানা নেই, কারণ আমি যখনই সময় পাই তখনই ঘুমাই, আর আমার প্রেমটা ঘুমের সঙ্গেই জমে। হ্যাঁ, সেখানে কিন্তু আর একটা প্লাস পয়েন্ট আছে। নেহাও কিন্তু ঘুম পাগলি একটা মেয়ে, সে কিন্তু অনেক ঘুমাতে পারে। একেবারে তার 4-5 দিন ঘুমানোর রেকর্ড আছে। নীল তখন আর সেখানে কোনো কথা বাড়ালো না, কারণ সে বুঝতেই পারলো এখানে যদি সে আরও কথা বলে তাহলে কথাগুলো শুধু বাড়তেই থাকবে আর কমবে না। তাই সে চুপচাপ খাবারটা খেয়ে নিল, আর তারপর বাইক নিয়ে বাসা থেকে বের হলো। সে আজ রিমিকে না নিয়ে একাই চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে রিমি তাকে ডাক দিয়ে বলল, কি ব্যাপার, কি হলো? তুই আজ একা একাই চলে যাচ্ছিস কেন? আমাকে কি তোর সঙ্গে নিয়ে যাবি না নাকি? না, আমি তোকে আমার সঙ্গে নিতে পারবো না। আজ থেকে আমার সঙ্গে আমার বন্ধু হৃদয় যাবে। আমি এখান থেকে ওর বাসার সামনে চলে যাব, তারপর ওখান থেকে ওকে তুলে নিয়ে কলেজে চলে যাব। আমি কলেজে যাব কি করে? বললাম তো, আমি তোকে আমার সঙ্গে নিতে পারবো না। তুই কি আমার কথা শুনতে পাসনি নাকি? তুই যদি না শুনতে পাস তাহলে আমি
আবারও বলছি, আমি তোকে আমার সঙ্গে নিতে পারবো না। আমার সঙ্গে আমার বন্ধু যাবে। এই বলে সেখানে আর এক মুহূর্ত অপেক্ষা না করেই বাইকের স্পিড বাড়িয়ে সেখান থেকে সোজা তার বন্ধুর বাসার সামনে চলে গেল। এদিকে রিমি অনেকক্ষণ ধরে বাসার সামনে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য, অপেক্ষা করছে, কিন্তু রিক্সার কোনো নামগন্ধ নেই। তখনই তার আব্বু বাসা থেকে বের হলো আর তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রিমি, কি হয়েছে তোর? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কলেজে যাসনি কেন? আমি কলেজে যাব কি করে সেটা তুমি আমাকে বলো। আমি তোমার ছেলের সঙ্গে কলেজে যাব ভাবছিলাম, কিন্তু সে আমাকে না নিয়েই তার বন্ধুকে তার সঙ্গে নিয়ে যাবে বলে বাইক নিয়ে চলে গেছে, আর আমাকে বলেছে রিস্কায় করে কলেজে চলে যেতে। আর এইদিকে আমি অনেকক্ষণ ধরে রিস্কার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিস্কাই পাচ্ছি না। ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, তুই আমার সঙ্গে চল, আমি তোকে কলেজে পৌঁছে দিয়ে তারপর অফিসে চলে যাব। নেহা তখন কোনো কথা না বলে তার আব্বুর সঙ্গে গাড়িতে উঠে বসলো, আর তারপর তার আব্বু তাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। এদিকে নীল তার বন্ধুকে নিয়ে কলেজে এসে ক্যাম্পাসে ঢুকতে না ঢুকতেই নেহার সঙ্গে দেখা হয়ে গেল। ওই আমার কিউট জুনিয়র বয়ফ্রেন্ড, একটু এদিকে আয় তো, তোর সঙ্গে একটু বোঝাপড়া আছে, সেটা সেরে নেই। আমার সঙ্গে আপনার কিসের বোঝাপড়া? আর আপনাকে না আমি বলেছি আপনি আমাকে বয়ফ্রেন্ড বলবেন না। আমি আপনার বয়ফ্রেন্ড নই। আপনি আমার চাইতে বয়সে অনেক বড়। আপনি আপনার বয়সী কাউকে আপনার বয়ফ্রেন্ড বানিয়ে নেন। দয়া করে আমাকে আর এই নামে ডাকবেন না। আরে ওই পিচ্চি শোন, তোকে আমার ভালো লেগেছে আর আমি তোকেই চাই। তাছাড়া আমি অন্য কাউকে কেন আমার বয়ফ্রেন্ড বানাতে যাব? আমি তো বললাম আমি প্রথম দেখাতেই তোর উপর ক্রাশ খেয়ে গেছি, তাহলে অন্য একজনকে বয়ফ্রেন্ড কেন বানাতে যাব বল শুনি। আপনি মাফ করুন আমায়। আপনি কাউকে বয়ফ্রেন্ড বানাবেন কি বানাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আমাকে বয়ফ্রেন্ড বলবেন না, এটা আমার কথা। আমার মতো হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলেকে দেখলে যে কোনো মেয়ে আমার সঙ্গে প্রেম করতে চাইবে। আপনিও তার ব্যতিক্রম হতে পারেন না, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আপনার মতো একটা বুড়ি মেয়ের সঙ্গে প্রেম করতে চাইবে, আপনিও তার ব্যতিক্রম হতে পারেন না, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনার মতো একটা বুড়ি মেয়ের সঙ্গে আমার প্রেম করতে ইচ্ছে হয় না। আমি তো প্রেম করব আমার সমবয়সী কিংবা আমার চাইতে জুনিয়র কিউট সুইট একটা মেয়ের সঙ্গে। চিন্তা করিস না, তোর এই আশা কোনোদিনও পূর্ণ হবে না যতদিন আমি নেহা বেঁচে আছি। কারণ হয়েছে, তোকে বললাম, তোকে আমার মনে ধরেছে, আর আমার মনে ধরা জিনিসটাকে আমি কখনোই অন্য কারোর হতে দেই না। এটা আমার ছোটবেলাকার অভ্যাস, এখনো বিদ্যমান আছে। এই বলে নেহা নীলের দিকে এগিয়ে এলো আর তারপর বলল, আচ্ছা সেই সব কথা বাদ দিয়ে এখন তুই আমাকে এইটা বল যে তুই আজ রিমিকে তোর সঙ্গে নিয়ে আসিসনি কেন? রিমিকে কেন তোর আব্বু কলেজ পর্যন্ত ছেড়ে দিয়েছে, তুই ওকে তোর সঙ্গে আনিসনি কেন? এই যে আপু শোনেন, আপনার বকবকানি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক সেটা আমি চাই না। সো আমি কি বলতে চাই আপনি আশা করি বুঝতে পেরেছেন। এত বেশি বুঝে আমার লাভ নেই। আজ থেকে তুই সকালবেলা আমাকে তোর সঙ্গে নিয়ে আসবি, আর বিকেলবেলা আমাকে তোর সঙ্গে আমার বাসায় পৌঁছে দিবি। রিমিকে তুই তোর সঙ্গে আনবি কি আনবি না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, আমি সে ব্যাপারে কিছুই বলবো না। নেহার কথা শুনে নীল যেন একদম আহাম্মক বনে গেছে, যেখানে সে নিজের বোনকেই নিজের সঙ্গে আনবে না, আর সেখানে কিনা আরেকটা মেয়ে বলছে তাকে তার সঙ্গে নিয়ে আসতে হবে, আবার দিয়ে আসতে হবে। এটা জাস্ট কল্পনার অতীত। তাই নীল বলল, আমার মাথা এখনও অতটা খারাপ হয়নি, আশা করি বুঝতে পেরেছেন। আমি কেন আপনাকে আমার বাইকের তেল খরচা করে প্রতিদিন নিয়ে আসবো আর আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিব। আপনাদের বাড়ি থেকে তো মনে হয় আপনার বাবা মাশাল্লাহ বড় লোক, তাহলে আপনার বাবা আপনাকে কেন একটা গাড়ি কিনে দিতে পারেন না সেটা বলা যাবে কি? আসলে আমি গাড়ি চালাতে পারি না, অনেকবার চেষ্টা করেছি তাও পারি না। আমাদের গ্যারেজে 2-3টা গাড়ি সবসময় পড়েই থাকে, কিন্তু আমি গাড়ি চালাতে পারি না বলেই গাড়ি নেই না। তাছাড়া আমার এটা পছন্দ নয় যে আমার ড্রাইভার গাড়ি চালক আর আমি তার পেছনে বসে থাকি।
ড্রাইভার গাড়ি চালাবে আর আপনি পিছনে বসে থাকতে পারবেন না, এটা আপনার সহ্য হবে না। তাহলে আপনি আমার বাইকের পিছনে বসে থাকবেন কি করে? এটা কি করে সহ্য হবে? ড্রাইভারের পেছনে বসা যায় না, কিন্তু ভালোবাসার মানুষটার পেছনে ঠিকই বসা যায়। এটাতেই এখন বুঝবি না? যখন তুই আমার মতো আমাকে ভালোবেসে ফেলবি, তখন তুই ঠিকই বুঝতে পারবি। নীল তখন নিহার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। কারণ মেয়েদের সঙ্গে তর্কে যেতে হয় না, কারণ ওদের সঙ্গে তর্কে গেলে কখনোই তর্কে জেতা যায় না। ওরা হেরে গেলেও 5টা কথা শুনিয়ে যেভাবেই হোক ওই তর্কে ওরা জিতবে, কারণ ওদের রক্তে হার শব্দটা লেখা নেই। নীল চলে যাচ্ছে তখনই পিছন থেকে নেহা বলে, কি ব্যাপার, কি হলো? তুই আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ এখান থেকে চলে যাচ্ছিস কেন? আপনার প্রশ্নের উত্তরটা আমার আপাতত জানা নেই, তাই আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না। এটা তুলে রাখেন, অন্য এক সময় আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব। এই বলে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নীল সেখান থেকে সোজা ক্লাসরুমে চলে আসলো। আর কিছুক্ষণ পরে তার বন্ধু হৃদয় তাকে বলে, দোস্ত, আপুকে দেখলাম তোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলছিল। কি ব্যাপারে রে, বল তো শুনি। কি ব্যাপার মানে? প্রেমের ব্যাপারে তোরা কি বুঝতে পারিসনি? একটা মেয়ে একটা ছেলের সঙ্গে এতক্ষণ ধরে কি নিয়ে কথা বলে? অবশ্যই সেখানে লাভ ক্যাচ চলছে, তাই না? হাসালি দোস্ত, প্রেম ভালোবাসা আর নেহা আপু, তাও আবার তোর সঙ্গে, এটা ভাবাই যায় না। নেহা আপু তো ছেলেদেরকে তার নিজের হাতের পুতুল মনে করে, যেভাবে ইচ্ছা সেভাবেই নাচায়। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বল তো শুনি। শোন, নেহা আপুকে তুই এখনও চিনতে পারিসনি। নেহা আপু দেখতে অনেক সুন্দর, সেটা তো নিশ্চয়ই খুব ভালো করে জানিস। নেহা আপুর পেছনে ভার্সিটির প্রত্যেকটা ছেলে লাইন মারে। নেহা আপু প্রত্যেকটা ছেলের সঙ্গে কম করে 2 দিন হলেও প্রেম করেছে। সেখানে তুই কিনা নেহা আপুর প্রেমে পড়েছিস। ধুর, এসব ফালতু কথা বাদ দে। আমি কেন নেহা আপুর প্রেমে পড়তে যাব? নেহা আপু নিজেই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। বিশ্বাস না হলে তুই কয়েকদিন আমাকে ফলো কর, তাহলেই বুঝতে পারবি। আমার বাবু, এত কিছু বোঝার প্রয়োজন নেই। তুই যেটা করছিস চিন্তা ভাবনা করে কর। এমন কিছু করিস না যার জন্য পরে তোকে পস্তাতে হবে। আর একটা কথা, আমি বন্ধু হিসেবে তোকে উপদেশ দিচ্ছি, কখনই কোনো সিনিয়র মেয়ের প্রেমে পড়িস না, তাহলে পস্তাতে হবে। এ পর্যন্ত এমন কোনো কাজ করিনি যার জন্য আমাকে পস্তাতে হয়েছে, তাহলে আমি কেন এখন পস্তাতে যাব? তাছাড়া আমি কেনই বা নেহা আপুর প্রেমে পড়তে যাব? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি যে আমি আমার চাইতে বয়সে বড় একটা মেয়ের প্রেমে পড়তে যাব? তুই কোনো চিন্তাই করিস না, আমি প্রেমে পড়ব না। আর যদি পড়ি তাহলে একা পড়ব না, তোকে নিয়েই পড়ব। এই বলে নীল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। এদিকে দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে গেল। ইতিমধ্যে নেহা প্রায় এদিকে দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে গেল। ইতিমধ্যে প্রায় দিনই নেহা নীলের সঙ্গে বাইকে করে ভার্সিটি আসার যায়। সেটা এতদিনে ভার্সিটির অনেকেরই চোখে পড়েছে, কিন্তু কেউ কিছু বলতে পারে না, কারণ নেহাকে সবাই খুব ভালো করে জানে। কেউ যদি নেহাকে কিছু বলতে চায় তাহলে নেহা তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। নেহা সহজে কোনো অপবাদ বা ঘটে যাওয়া ঘটনাটা কেউ স্বীকার করতে রাজি নয়। সবচেয়ে বরাবরই এরকম স্বভাবের, সে যা ইচ্ছে তাই করবে, কিন্তু তাকে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। আর যদি কেউ কিছু বলে তাহলে তার আর রক্ষে নেই। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন গল্পে ফিরে আসি। সেদিন বিকাল বেলা হঠাৎ নেহা নীলদের বাড়িতে আসে। নীল তখন নিজের রুমে বসে বই পড়ছিল। ড্রয়িং রুমে এসে সেই রিমিকে নাম ধরে ডাকতে থাকে। এই রিমি, রিমি, কোথায় তুই? এখনো রেডি হসনি? লেট হয়ে যাবে তো, তাড়াতাড়ি কর। আরে না, তুই চলে এসেছিস, 2 মিনিট ওয়েট কর। আসলে আগে আমার মনেই ছিল না, তারপর যখন মনে হলো তখনই তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। চিন্তা করিস না, আমার বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিট। তখনই হঠাৎ নেহার মনে একটা দুষ্টু বুদ্ধি উদয় হলো, তাই সে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সে খুব ভালো করে জানে তোমার নীল কোন রুমে থাকে। সে নীলের রুমে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে নীল পেছন ফিরে তাকালো। সে নেহাকে দেখতে পেয়ে চিৎকার করতে যাবে, তখনই নেহা দৌড়ে এসে তার মুখ চেপে ধরলো আর বলল, যদি চিৎকার করেছো তাহলে খবর আছে। আমি সবাইকে বলে দেব তুমি আমাকে এই রুমে নিয়ে এসেছো আর আমার সঙ্গে খারাপ আচরণ করেছো।
তারপর কি হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। আরে তুমি আমার বাড়িতে এসে আমাকে থ্রেট করছো? এত বড় দুঃসাহস তোমার! একটা মেয়ে মানুষও এসব কিছু করতে তোমার লজ্জা করছে না? না জান পাখি, আমার একটুও লজ্জা করছে না, কারণ আমি তো অন্য কারোর সঙ্গে এরকম করছি না। আমার জান পাখি, তোর সঙ্গে তো একটু রোমান্টিক কথা বলতে চাইছি, তাহলে আমার লজ্জা করবে কেন? আমি কি পরপুরুষের কাছে গেছি নাকি? তোমার সঙ্গে আমি কথা বলে পেরে উঠবো না। আমি তোমার বান্ধবীর ছোট ভাই, আর তুমি আমার সঙ্গে এরকম করতে একবারও তোমার রুচিতে বাধে না। বললাম তো তুমি আমার বান্ধবীর ছোট ভাই, আমার আপন ভাই নও, তাহলে আমার রুচিতে বাড়তে যাবে কেন? এখন মুখটা বন্ধ করে আমায় একটু আদর করে দাও, আমি চলে যাই। আর তা না হলে কিন্তু আমি বাড়ির সবাইকে বলে দিব। বলে দিবে মানে? তুমি আমার রুমে এসেছো, নিজেই দরজা বন্ধ করেছো, এখন আবার তোমাকে আদর দেওয়ার জন্য তৈরি করছো, আবার তুমিই বলছো সবাইকে বলে দেবে। হ্যাঁ সেটাই করব। এখন যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে আমায় আদর দাও, তা না হলে আমি সত্যিই বলে দিব। নীল তখন নিরুপায় হয়ে নেহার গালে আলতো করে একটা ভালোবাসার পরশও এঁকে দিল। কিন্তু নেহা তার গালে ভালোবাসা পেতে চায়নি, সে তার ঠোঁটে ভালোবাসা পেতে চেয়েছিল। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে নীলকে ছেড়ে দিয়ে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল আর প্রায় 2 মিনিট ধরে কিস করতে থাকলো। 2 মিনিট পর সে নীলকে ছেড়ে দিয়ে বলল, এইভাবে আদর দিতে হয় বুঝলা? নেক্সট টাইম থেকে যখন আদর চাইতে আসবো তখন এইভাবে আদর দিবা। আমি তো আর 10-12টা প্রেম করিনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি বুঝবো কি করে কাকে কিভাবে আদর করতে হয়। যাই হোক, আজ যা করেছো করেছো, আজকের পর আর কখনোই এরকম করবে না কিন্তু। আমি কখন কি করি না করি সেটা তো আমি নিজেই জানি না, তোমাকে বলবো কি করে আমি কখন কি করব না করব? যাই হোক, আমরা ঘুরতে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? না, তোমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমি খুব ভালো করেই জানি তোমরা দুজনেই খুবই গিরিঙ্গিবাজ। কখন কোন ঝামেলা বাজিয়ে দাও তার কোনো ঠিক ঠিকানা নেই। কি বললে তুমি? আমরা গিরিঙ্গিবাজ তাই না? ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি মজা। কিন্তু নীলকে আর কে পায়? সে ততক্ষণে দৌড়ে দরজা খুলে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেছে। এদিকে রিমির রেডি হয়ে নেহাকে ডাকতেছে। এই নেহা, নেহা, কোথায় গেলি তুই? তোকে না বললাম যে ডাইনিং রুমে বসতে, তুই আবার কোথায় চলে গেলি? দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি আয়। কোথায় আবার যাব? এটা তোর ভাইয়ের রুমে গিয়েছিলাম, একটু রোম্যান্স করছিলাম। রোম্যান্সটাও ঠিক মতো করতে দিলি না। তুই আসলেই একটা বদমাইশ মার্কা মেয়ে। আর তুই কি বিয়ের আগেই আমার ভাইয়ের সঙ্গে সব কিছু করে নিচ্ছিস? সেটার কোনো নামগন্ধ নেই, তাই না? আচ্ছা, আমার ভাইয়ের সঙ্গে এসব করতে তো লজ্জা লাগলো না? হাজার হোক বান্ধবীর ছোট ভাই বলে কথা। শোন, প্রেমে পড়লে লজ্জা শরম ওইসব কিছুই থাকে না। আর যাকে ভালোবাসি তার সঙ্গে সব কিছু করতে আমার লজ্জা লাগবে কেন? বরঞ্চ আমার ভালোই লাগছিল। এখন তুই যাবি নাকি যাবি না সেটাই বল। এই বলে রিমি বাসা থেকে বের হয়ে বাইরে আসে। নেহাও তার পিছন পিছন আসলো। রিমি বাইরে এসে দেখলো নেহা আজ গাড়ি নিয়ে আসেনি, তাই রিমি নেহাকে বলল, কি ব্যাপার দোস্ত, তুই গাড়ি নিয়ে আসিসনি কেন? তাহলে আমরা যাব কিসে করে? গাড়ি নিয়ে আম্মু এক জায়গায় চলে গেছে, তাই গাড়ি নিয়ে আসতে পারিনি। আমি তো ভেবেছিলাম ওইদিকে একটা অটো পেয়ে যাব, তারপর অটোতে করে চলে যাব, কিন্তু পুরো রাস্তা হেঁটে হেঁটে এসেছি, কোথাও একটা অটোও দেখতে পাইনি। একটা কাজ কর, তোর ভাইকে বল আমাকে দিয়ে আসতে। তোর কি মনে হয় তুই যা করেছিস তারপর নীল আর আমাদের সঙ্গে যাবে? একদমই যাবে না। যাই কিছু করিস না কেন, কোনো কাজই হবে না। ঠিক আছে, তোকে তোর ভাইকে কিছুই বলতে হবে না, তুই এইখানে ওয়েট কর, দেখ আমি কিভাবে 5 মিনিটে তোর ভাইকে নিয়ে এখানে চলে আসি। এই বলে নেহা আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির ভেতরে ঢুকে গেল। কিন্তু সে নীলকে কোথাও খুঁজে পেল না। তখনই হঠাৎ তার মনে পড়লো নীল হয়তো ছাদে গিয়েছে, তাই সে দৌড়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখতে পারলো সত্যি সত্যি নীল সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু চারপাশে কিছুটা ধোঁয়া উঠছে। ওটা কিসের ধোঁয়া সেটা দেখার জন্য নেহা এগিয়ে দেখতে পেল নীল সিগারেট টানছে। তখন এসে পিছন থেকে বলে উঠল, ও আচ্ছা এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেই এটা আঙ্কেলের সঙ্গে বলে দিচ্ছি, তারপর কি হয় সেটা সামলে নিও। নেহার গলার আওয়াজ শুনতে পেয়ে নীল অনেকটা চমকে গিয়ে পিছন ফিরে তাকালো। সে নেহাকে দেখতে পেয়ে তোতলাতে তোতলাতে বলতে লাগলো, আপনি আপনি এখানে কখন আসলেন, আর এখানে কেন এসেছেন? এখানে না আসলে তো
তোমার এই কর্মকাণ্ড দেখতে পেতাম না। সবেমাত্র ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করছো, আর এখনই সিগারেট খাও? এই বিষয়টা তো আঙ্কেলকে জানাতেই হবে, তা না হলে তো হচ্ছে না। চিন্তা করো না, আমি আমার ফোনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে রেখেছি। আঙ্কেলকে শুধু এটা দেখিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমাকে আর কষ্ট করে কিছুই বলতে হবে না। আই অ্যাম সরি আপু, আর কখনোই এরকম হবে না। কিন্তু আপনি দয়া করে আব্বুকে কিছু বলতে যাবেন না। আপনি তো খুব ভালো করেই জানেন আমি আব্বুকে প্রচণ্ড ভয় পাই। ঠিক আছে, আঙ্কেলকে আমি কিছুই বলবো না, আর এটাও আমি আমার ফোন থেকে ডিলিট করে দিব। তবে আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার শর্তে রাজি হও, তাহলেই আমি এই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট করে দিব, আর নয়তো সত্যি এই ভিডিওটা আঙ্কেলের কাছে চলে যাবে। কি শর্ত আপনি বলুন, আমি সব শর্ত মানতে রাজি আছি। কিন্তু আপনি দয়া করে এই ভিডিওটা আমার আব্বুকে দেখাবেন না, তাহলে আব্বু আমাকে মেরে ফেলবে। প্লিজ আপু, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আরে এত উত্তেজিত হওয়ার কিছুই নেই, আমি বললাম তো। তুমি যদি আমার শর্তে রাজি হও, তাহলে আমি আঙ্কেলকে কিছুই বলবো না। ঠিক আছে, আপনি বলেন আপনার কি শর্ত, আমি সব করতে রাজি আছি। ঠিক আছে, আপনি বলেন আপনার কি শর্ত, আমি সব শর্ত পালন করতে রাজি আছি। সেরকম কিছুই না, শুধু আমি আর রিমি হতে যাব। আমাদেরকে বাইকে করে নিয়ে যেতে হবে, তাহলে সব সমাধান হয়ে যাবে। আঙ্কেলকে আর কিছুই বলবো না। তুমি যাবে তো? কি আর করার, যেহেতু ধরা পড়ে গেছি, এখন তো আর এই শর্ত মেনে না নিয়ে কোনো উপায় নেই। ঠিক আছে, চলুন। এই বলে নীল রেডি হয়ে নিচে আসলো। নিচে এসে দেখে রিমি আর নেহা দুজনেই হেসে খুঁটি খুঁটি হচ্ছে, নীলকে বোকা বানাতে পারলো বলে। যাই হোক, নীল যেহেতু ফেসে গেছে, তাই তো আর তার কিছুই করার নেই। তাই সে বাধ্য ছেলের মতো তাদেরকে নিয়ে ঘুরতে চলে গেল। সারাদিন ঘোরাঘুরি শেষ হলে রাত আনুমানিক 11টার মতো বাজে। তখন তারা বাসায় ফিরে আসলো। নীল, একটা কাজ কর, আমার শরীরটা একটু খারাপ লাগছে। তুই আগে আমাকে বাসায় নামিয়ে দে, তারপর নেহাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। এত রাতে আমি একা একা একটা মেয়েকে নিয়ে ওর বাসায় পৌঁছে দিতে যাব, তারপর যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে, সেটা একবারও তুই চিন্তা করে দেখেছিস? এত চিন্তা করার সময় আর মন মানসিকতা কোনোটাই আমার নেই। তোকে যেটা করতে বলছি তুই সেটাই কর। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি যেতে পারবো না। তুই নেহাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আয়, তারপর যদি কোনো অঘটন ঘটে তখন আমি সেটা দেখে নেব। তোর মতো বোন যারা আছে তার জীবনে কোনো শত্রুর প্রয়োজন নেই। তুই আমাকে বলছিস অঘটন করলে তারপর দেখে নিবি? মান ইজ্জত চলে যাওয়ার পর মান ইজ্জত খুঁজে বেড়ানোর কি দরকার? কিন্তু কেউই নীলের কথার কোনো পাত্তা দিল না। অবশেষে নীল বাধ্য হয়ে রিমিকে বাসায় নামিয়ে দিয়ে তারপর নেহাকে তার বাসা পর্যন্ত নিয়ে গেল। এই যে ম্যাডাম, কি হলো, আপনি নামছেন না কেন? আমি তো আপনার বাসার সামনে চলে এসেছি। কথা না বলে পেছন ফিরে তাকিয়ে দেখলো নেহা নীলকে জড়িয়ে ধরে বাইকের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। একটা মানুষ কতটা অচেতন হলে এভাবে চলন্ত বাইকে ঘুমিয়ে পড়তে পারে, এটা নেহাকে না দেখলে বোঝা যেত না। যাই হোক, নীল অনেক কষ্ট করে বাইক থেকে নেমে তারপর নেহাকে কোলে করে তাদের ড্রয়িং রুমে নিয়ে আসলো। এমন অবস্থা দেখে নেহার আম্মু দৌড়ে আসলো আর বলল, কি ব্যাপার, কি হয়েছে আমার মেয়েটার? আমার মেয়েটার কি কোনো সমস্যা হয়েছে নাকি তুমি এভাবে কোলে করে নিয়ে এসেছো কেন? আর তুমিই বা কে? আন্টি, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনার মেয়ের বান্ধবী রিমির ছোট ভাই, আর আপনার মেয়ের কোনো সমস্যা হয়নি। সে চলন্ত বাইকে ঘুমিয়ে পড়েছিল, তাই আমি তাকে ঘুম থেকে না জাগিয়ে কোলে করে নিয়ে আসলাম। আপনি একটু ওনাকে ওনার রুম পর্যন্ত পৌঁছে দিন। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তোমাকে ধন্যবাদ। কিন্তু তোমাকে আরও একটা কাজ করতে হবে। আমি তো একা নেহাকে ওর রুমে নিয়ে যেতে পারবো না, তুমি আমাকে একটু সাহায্য করো। নীল তখন কোনো উপায়ান্তর না পেয়ে নেহার আম্মুর সঙ্গে নেহাকে নিয়ে তার রুম পর্যন্ত চলে গেল। কিন্তু সমস্যাটা তখনই হলো, নেহা নীলকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, কোনোভাবেই ছাড়ছে না। নীল নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না। তখনই নেহা ঘুমন্ত অবস্থাতেই বলতে লাগলো, প্লিজ নীল, তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেও না। আমার রাতে একদমই ঘুম হয় না তোমাকে ছাড়া। প্লিজ আজকের রাতটা তুমি আমার সঙ্গে থেকে যাও। কথা দিলাম তোমায় কোনো রকম বিরক্ত করব না, জাস্ট শুধু তোমার ওইটা ধরে একটু ঘুমিয়ে থাকবো। কথাটা শোনা মাত্রই নেহার আম্মু লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। নীল কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। তার তো ইচ্ছে হচ্ছে মাটি এখনই ফাঁক হয়ে যাক আর সেই মাটির ভিতরে ঢুকে যাক। তাই সে নেহাকে ধমক দিয়ে বলল, এই অসভ্য মেয়ে, আপনি ছাড়বেন আমাকে? মানুষ কতটা নির্লজ্জ আর বেহায়া হলে এরকম কাজ করতে পারে, এটা আমার সত্যি জানা নেই।
এই প্রথম আপনাকে দেখে অভিজ্ঞতা নিলাম। নেহা তখন ঘুম ঘুম চোখে একটু তাকিয়ে তারপর বলল, এই তুমি এরকম করছো কেন আমার সঙ্গে? প্লিজ একটু থেকে যাও না আজকের রাতটাই, আই প্রমিস আমি তোমাকে কোনো বিরক্ত করব না, প্লিজ থেকে যাও আজকের রাতটা। এই বলে নেহা নীলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নীল তখন কোনো উপায় আন্ত না পেয়ে বুকের উপরে ঘুমিয়ে পড়ল, কারণ নেহা তাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছিল যে কোনোভাবেই সে নিজেকে ছাড়াতে পারছিল না। তাই তার এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সকালবেলা যখন নেহার ঘুম ভাঙল তখন সে দেখতে পেল নীল তার বুকের উপর শুয়ে আছে। তার খুশি আর দেখে কে? সে তখন আলতো করে নীলের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিচ্ছিল। তখনই নীলের ঘুমটা ভেঙে গেল। এই কি করছেন আপনি? আপনার কি একটু লজ্জা করে না? সারা রাত তো একটা ছেলের সঙ্গে কাটিয়েছেন, এখন আবার তাকেই চুমু খাচ্ছেন। আপনার কি লাজ লজ্জা কিছুই নেই নাকি? তোমার লাজ লজ্জা দিয়ে তুমি পানি খাও। এখন আনন্দ করার বয়স, এখন যদি আনন্দ করতে না পারি তাহলে কখন করব সেটা তুমি নিজেই বলো। ম্যাডাম, সকাল হয়ে গেছে। আপনার আনন্দ আপনি পরে করেন, এখন দয়া করে আমাকে ছেড়ে দেন। আমায় বাসায় যেতে হবে, ওদিকে বাসায় কি হচ্ছে আল্লাহ ভালো জানে। তোমাকে এখন বাসায় যেতে হবে না, তুমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি রিমিকে ফোন দিয়ে বলে দিচ্ছি, তারপর তুমি আমাকে নিয়ে কলেজে চলে যাবে। তারপর কলেজ শেষ হলে সেখান থেকেই বাসায় চলে যেও। আপনার মতো আমারও মাথায় সমস্যা হয়নি যে আমি আপনার মতো পাগলামো করতে যাব। আপনি দয়া করে এখন আমাকে ছাড়ুন আর বাসায় যেতে দিন। এই বলে নীল তার শরীরের সমস্ত শক্তি দিয়ে নেহাকে নিজের থেকে ছাড়িয়ে নিল আর তারপর বাসা থেকে বের হয়ে চলে গেল। সে যখন নিজের বাসায় এসে পৌঁছালো তখন আনুমানিক সকাল 7টা থেকে 7:30 হবে বাজে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর তাকে দেখে এক গাদা প্রশ্ন ছুড়ে দিল। কি ব্যাপার নীল, সারা রাত তুই কোথায় ছিলি? তোকে কতবার ফোন করেছি, তুই ফোন তুললি না কেন? আর একটা বার আমাদের ফোন করে জানালি না পর্যন্ত তুই কোথায় আছিস। কি সমস্যা তোর বল তো শুনি। তুই কি খুব বেশি বড় হয়ে গেছিস নাকি? আরে বাবা, তুমি যদি এভাবে প্রশ্ন করতে থাকো তাহলে তোমাকে আমি উত্তর কখন দেব? আগে তো উত্তর দেওয়ার সময়টা আমাকে দাও, তারপর তুমি আরেকটা প্রশ্ন করো, তাই না? অতঃপর নীল তার আম্মুকে সমস্ত ঘটনা খুলে বলল। নীলের আম্মু তো এইসব কথা শুনে হেসেই খুঁটি হচ্ছে। সেটা বিশ্বাসই করতে পারছে না নেহা এরকম কাজ করতে পারে। যাই হোক, এরপর নীল নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে এলো আর তখনই রিমি নিজের রুম থেকে বের হয়ে নিচে আসলো। কি রে, কি ব্যাপার? শুনলাম তুই নাকি রাতে বাসে আসিসনি, বিয়ের আগে শ্বশুরবাড়িতে চলে যেতে পারলি? দেখো, একদম ফাইজলামো মার্কা কথাবার্তা বলবি না। তুই আমার বোন নামের কলঙ্ক। তুই আমার সঙ্গে এরকমটা করবি এটা আমার কোনোদিন কল্পনাতেও ছিল না। আর তোর বান্ধবী তো একটা উগান্ডারের বংশধর। দেখ, আগে নিজে ভালো হ, তারপর অন্য কাউকে কথা বলতে চাস। তুই নিজেকে সেটা আগে চিন্তা কর। আমার বান্ধবীকে কেন তুই কথা শোনাচ্ছিস? তুই যদি নিজে এত ভালো হতি তাহলে তুই কেন আমার বান্ধবীর সঙ্গে বেড শেয়ার করতে গেলি? এখানে তুই আমার দোষ কোথায় দেখতে পাচ্ছিস সেটাই বল। তোর বান্ধবী তো আমাকে নিজের জামাইয়ের মতো আদর করছিল। সারা রাত বলে তো আমি একটা ছেলে হয়ে থেকে অ্যাভয়েড করি কিভাবে, তাই তো আমিও তাকে আদর ভালোবাসায় ভরিয়ে দিয়ে এলাম। এখন যদি তোর বান্ধবী প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমায় দোষ দিস না। ছেলে মেয়েরা বড় হলে বুদ্ধিমান হয়, কিন্তু তোদের মতো বোকা হয় সেটা আমার জানা ছিল না। আমি তোদের মা, আমি এখানে বসে আছি আর আমার সামনে তোদের এই সব কথাবার্তা বলতে একটুও লজ্জা করছে না? লজ্জার কথা তুমি আমাকে কেন বলছো? তোমার মেয়েকে বলতে পারছো না? তোমার মেয়ে যদি তোমার ছেলেকে তার বান্ধবীর হাতে তুলে দিতে পারে, তার যদি লজ্জা না লাগে, তাহলে আমি একটু রোমান্স করেছি, তাহলে আমার কেন লজ্জা লাগবে? এই বলে নীল নাস্তা করে নিজের রুমে চলে গেল। তারপর রেডি হয়ে এসে কলেজে চলে গেল। কলেজে যেতেই তার বন্ধু হৃদয় তাকে ডেকে নিল আর বলল, দোস্ত, একটা কাজ হয়েছে। তোকে অনেক দিন ধরেই বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। এখন মনে হয় তোকে এই কথাটা বলতে হবে, তা না হলে আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এই দেখো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার একদমই ভালো লাগে না। কি হয়েছে সেটা সরাসরি বল, আর নয়তো বলার কোনো প্রয়োজন নেই। আরে দোস্ত, এভাবে কেন কথা বলছিস? তুই আগে আমার কথাটা শোন, তারপর তো কি বলবি বল। ঠিক আছে, এবার আর হিয়ালি না করে তাড়াতাড়ি বলে ফেল, শুনি তুই কি বলতে চাস আর কি হয়েছে তোর।
আসলে দোস্ত, আমাদের ক্লাসের একটা মেয়েকে আমার প্রথম দিন থেকে খুব ভালো লাগে, কিন্তু সাহস করে এখন পর্যন্ত আমার মনের কথাটা ওই মেয়েটাকে বলে উঠতে পারছি না। তোর একটা মেয়েকে ভালো লাগে, সেখানে আমি কি করতে পারি? তাছাড়া তুই এসব কথা আমাকে কেন বলছিস? তোর মেয়েটাকে ভালো লাগে, তুই নিজেই গিয়ে মেয়েটাকে প্রপোজ কর না। আমাকে কেন অযথা এসব ঝামেলার মধ্যে জড়াতে চাইছিস? ভাই, আমি এসব ঝামেলায় নিজেকে জড়াতে চাই না, এমনিতেই অনেক প্যারায় আছি। দোস্ত প্লিজ এভাবে বলিস না। তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বেস্ট ফ্রেন্ড। তুই যদি এভাবে বলিস তাহলে হয় নাকি? আসলে দোস্ত, তুই তো খুব ভালো করেই জানিস আমি একটু ভীতু প্রকৃতির। আমি সব কিছুতেই সবসময় একটু ভয় পেয়ে থাকি, তাই আমি মেয়েটাকে সাহস করে কিছুই বলে উঠতে পারছি না। প্লিজ দোস্ত, তুই আমাকে একটু সহযোগিতা কর। দেখ দোস্ত, তুই আমার বেস্ট ফ্রেন্ড সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার নিজের লাইফে অনেক ঝামেলায় জর্জরিত। আমি আর কোনো ঝামেলায় পড়তে চাই না। তাছাড়া তুই নেহাপুর বিষয়টা তো খুব ভালো করেই জানিস। আর গতকাল যেটা হয়ে গেছে সেটা যদি তোকে বলি তাহলে আমি নিশ্চিত তুই হার্ট অ্যাটাক করবি। এরপর আবার আমাকে নতুন করে ঝামেলায় ফেলিস না। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এমন একটা কথা বলতে পারলি? যা, তোর সঙ্গে আমি আর কোনো কথাই বলবো না। আমি সব সময় শুনেছি আর মুভিতেও দেখেছি, বেস্ট ফ্রেন্ড মানে খুব ভালো বন্ধু, যে বন্ধুর জন্য সব কিছুই করতে পারে। আর তুই কি না আমার জন্য এইটুকু সামান্য কাজ করতে পারবি না? এটা শুনে নীল বুঝতে পারলো হৃদয়ের মন খারাপ হয়েছে, তাই সে হৃদয়কে বলল, ঠিক আছে, মন খারাপ করিস না। আসলে খুব ঝামেলায় আছি তো, তাই কি বলতে গিয়ে তোকে কি বলে ফেলেছি। এখন বল আমাকে কি করতে হবে? তুই আমার বন্ধু, সত্যি আমি তোর জন্য সব কিছু করতে পারি। আমার জন্য তোকে বেশি কিছু করতে হবে না দোস্ত। তুই শুধু আমার ভালোবাসার মানুষটাকে আমার লেখা একটা চিঠি পৌঁছে দিবি, তারপর সে কি উত্তর দেয় সেটা আমাকে জানাবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে দোস্ত, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি তোকে সেটাই করে দিচ্ছি। তবে কোন মেয়েটা সেটা তো আগে আমাকে বল, তা না হলে আমি তোর চিঠি কার কাছে পৌঁছাবো? আমি তোকে বলছি, ওই মেয়েটা এখন ওই যে ক্যাম্পাসের বট গাছ দেখছিস, ওর ঠিক অপোজিটে বসে আছে। তুই ওখানে গেলেই মেয়েটাকে দেখতে পাবি। তুই শুধু বলবি এটা আমি দিয়েছি, তাহলেই হবে। তোকে আর কিছুই করতে হবে না। ও শুধু এটুকুই, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই অপেক্ষা কর, আমি এক্ষুনি দিয়ে আসছি। এই বলে নীল সেখানে চলে গেল আর তারপর রিয়ার কাছে ওই চিঠিটা পৌঁছে দিল। রিয়া চিঠিটা পেয়েই তাকে বলতে লাগলো, আমি জানতাম নীল তুই আমায় ভালোবাসিস, কিন্তু আমিও তোকে অনেক ভালোবাসি। অনেকবার তোকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু নেহা আপুর ভয়ে তোকে কিছু বলে উঠতে পারিনি, কারণ নেহা আপু তো তোকে পছন্দ করে। এখন যেহেতু তুই নিজে থেকেই আমাকে প্রপোজ করতে এসেছিস, আমি রাজি। এখন আর আমার কোনো ভয় নেই, আমি ভয় পাই না কাউকে। কথাগুলো এক নিঃশ্বাসে রিয়া বলে ফেলল। তখনই নীল তাকে বলল, আরে ওই মেয়ে চুপ করো, তুমি এসব কি আবোল তাবোল বলছো? আমি কেন তোমাকে প্রপোজ করতে যাব? এই চিঠিটা আমার বন্ধুর, এটাই তোমাকে দিতে বলেছে, তাই তোমাকে দিতে এলাম। সে তোমাকে পছন্দ করে কিন্তু ভয়ে তোমাকে কিছু বলতে পারছে না, তাই আমাকে দিয়ে এটা পাঠালো। এখন তুমি কি উত্তর দিবে সেটা আমাকে জানাতে বলেছে, আমি ওকে বলে দেব। ঠিক আছে, আমি চিঠি পড়ে তারপর উত্তর দেব। তুই এখন যা। আমি তো ভেবেছিলাম তুই প্রেমপত্র নিয়ে আমাকে প্রপোজ করতে এসেছিস। আসলে তোকে দেখে শুধু আমি কেন, পুরো ক্লাসের মেয়ে হাঁ হয়ে থাকে, তাই তো আমি তোর প্রেমে পড়ে গিয়েছিলাম। সরি রে, বুঝতে পারিনি বিষয়টা। ঠিক আছে, সমস্যা নেই, তবে আমার বন্ধুকে কিন্তু তুই খুব তাড়াতাড়ি উত্তর জানাবি, তা না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। এই কথা বলে নীল সেখান থেকে চলে আসলো। তারপর সোজা ক্লাসরুমে চলে গেল। ক্লাসে এসে হৃদয়কে নিয়ে ক্যান্টিনে কিছু খেতে গেল। তখনই নেহার সঙ্গে তার দেখা হয়ে গেল। দোস্ত, ওই যে নেহা আপু আসছে, মনে হয় তোর সঙ্গে কথা বলবে। আমি এখান থেকে চলে যাই। নেহাপু আসছে তো কি হয়েছে? তোকে কেন এখান থেকে চলে যেতে হবে? তুই কোথাও যাবি না, তুই এখানেই বসে থাক। নেহাপুর যদি কোনো কথা বলার থাকে তাহলে সে এখানেই বলবে, আর না হলে তার আমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। দোস্ত, আমার মনে হয় তুই এখনও সেই খেলেই রয়ে গেছিস। নেহা আপু তোকে ভালোবাসে,
আর তোর সঙ্গে হয়তো কোনো পার্সোনাল কথা বলতে পারে, সেখানে আমার থাকাটা একদমই ঠিক হবে না। তোরা দুজন কথা বল, আমি ওইদিকে আমার ভালোবাসার মানুষটার সঙ্গে একটু দেখা করে আসি। এই বলে হৃদয় সেখান থেকে চলে গেল। আর তখনই নেহা এসে সেখানে পৌঁছালো। এসে হৃদয়কে এখান থেকে চলে যেতে দেখে প্রশ্ন করলো, কি ব্যাপার? তুমি আর তোমার বন্ধু এখানে বসে খাবার খাচ্ছিলে, আমি এখানে আসছি এটা দেখে তোমার বন্ধু এখান থেকে চলে গেল কেন? সেটা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলেই তো পারো। তাছাড়া তুমি এখানে কেন এসেছো? আমরা তো এখানে খাবার খাচ্ছিলাম। তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না? নাকি আমি সেখানেই যাই, নাকি আমি যেখানেই যাই সেখানেই তোমাকে হাজির হতে হবে? কেন তুমি এরকম বলো তো? তুমি আমাকে এইভাবে কেন কথা বলছো? আমি তোমাকে না দেখে থাকতে পারি না, তাই তুমি যেখানেই যাও আমি সেখানেই চলে আসি। তোমাকে না দেখলে আমার ভালোই লাগে না, তাই। আমার মতে কি এমন আছে যেটা তুমি দেখলে থাকতে পারো না? বলো তো শুনি। তুমি কেন আমার সঙ্গে এভাবে পিছনে পড়েছো? তোমাকে তো বললাম তোমার সঙ্গে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ তুমি আমার সাথে বয়সে বড় একটা মেয়ে। আমারও মান সম্মান বলতে কিছু একটা আছে। আমি আমার বন্ধুদের সামনে হাসির পাত্র হতে চাই না। আমি ভালোবাসি তোমায়, সেখানে তুমি কেন হাসির পাত্র হতে যাবে? ভালোবাসা একটা পবিত্র জিনিস, এটাকে সম্মান করতে জানতে হয়। ভালোবাসাকে কখনো অবহেলা করতে নেই। যেখানে আমি তোমার ভালোবাসা অ্যাকসেপ্টই করলাম না, সেখানে আবার অবহেলা আসছে কোথা থেকে? শোনা, একটা কথা তোমায় বলছি, তুমি আমার চাইতে বয়সে বড়, জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা আমার চাইতে মোটামুটি ভালোই দিয়েছে। কিন্তু তুমি এমন বোকার মতো কাজ কেন করো বলো তো? তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, চাইলে যে কোনো বড়লোক বাবার ছেলেকে বিয়ে করতে পারবে। কিন্তু আমার দিকটা বিবেচনা করে দেখো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয়। এরপর নীল আরও কিছু বলতে চাইছিল, কিন্তু নেহা তাকে কথার মাঝখানেই থামিয়ে দিল আর বলতে লাগলো, হয়েছে হয়েছে, এবার বন্ধ করো, আর কিছুই বলতে হবে না। আমি জানি এরপর তুমি কি বলবে। তোমাদের বন্ধুদের মধ্যে কি ভালোবাসা নেই? তোমার বন্ধুরা কি কাউকে ভালোবাসে না? তোমার বন্ধুরা কি সারা জীবন মিঙ্গেল থেকে যাবে, কোনো মেয়েকে বিয়ে করবে না? তাহলে তুমি কেন আমায় ভালোবাসতে পারবে না? কি সমস্যা বলো আমাকে শুনি। সমস্যা একটাই, আমার বন্ধুরা তাদের সমবয়সী কিংবা তাদের চাইতে বয়সে ছোট কোনো মেয়েকে বিয়ে করবে, আর আমি কেন আমার চাইতে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করতে যাব? এরপর নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল। আর এদিকে নেহা সেখানেই বসেছিল, তখনই রিমি এসে সেখানে উপস্থিত হলো। কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আমি সারা ক্যাম্পাসে তোকে খুঁজে এলাম, কিন্তু কোথাও তোকে খুঁজে পেলাম না। তখনই হঠাৎ মনে পড়লো তুই হয়তো ক্যান্টিনে আসছিস, তাই এখানে চলে আসলাম। কিন্তু আমি আসার পরে দেখলাম নীল ক্যান্টিন থেকে বের হয়ে গেল। আর কি তোর কি নীলের সঙ্গে দেখা হয়েছিল নাকি? হ্যাঁ হয়েছিল, আর তার সঙ্গে কথা হয়েছে। আচ্ছা দোস্ত, তুই আমাকে একটা কথা বলতো, কাউকে ভালোবাসা কি পাপ? ভালোবাসা পাপ হতে যাবে কেন? আমরা সবাই জানি ভালোবাসা একটা পবিত্র জিনিস। ভালোবাসা মূল্যবান একটা সম্পদ, যেটা অনেক যত্ন করে আগলে রাখতে হয়। তাহলে তোর ভাই কেন আমার ভালোবাসার মূল্য দিচ্ছে না? আমি তো তোর ভাইকে ভালোবাসি, তাহলে কেন তোর ভাই আমার ভালোবাসায় সায় দিচ্ছে না? ভালোবাসা যদি অপরাধ না হয়, তাহলে আমি কেন তাকে ভালোবেসে কষ্ট পাচ্ছি? আমি তো তাকে ভালোবাসি, সে কেন এটা বুঝতে পারছে না? ভালোবাসা পাপ নয়, কিন্তু তুই যেটা করেছিস সেটা ঠিক নয় নীল। তোর চাইতে বয়সে ছোট আর একটা সমাজ কোনোদিনও মেনে নেবে না। আর আমার ফ্যামিলি মেনে নেবে কি না আমি সেটাও জানি না। এখন এসব কথা চিন্তা করে হয়তো নীল বারবার তোকে রিজেক্ট করে চলেছে। তাছাড়া আমি এখনো পর্যন্ত তার মধ্যে তোর জন্য ভালোবাসার ছিটে ফোঁটা পর্যন্ত দেখিনি। তাহলে কি করে বলবো যে তুই পরিশ্রম করতে থাক, একদিন সাফল্যের মুখ দেখবি? হ্যাঁ, এটা একদম তুই ঠিক কথাই বলেছিস। তোর ভাইয়ের সঙ্গে তোর ভাইয়ের মাঝে আমার জন্য কোনো ভালোবাসা নেই, এটা আমিও দেখতে পাইনি। যদি তোর ভাইয়ের মাঝে আমার জন্য ভালোবাসা থাকতো, তাহলে হয়তো সে এতদিনে আমার প্রতি দুর্বল হয়ে যেত আর আমাকে ভালোবাসতো। এই বলে নেহা চোখের দুফোঁটা জল ছেড়ে দিয়ে সেখান থেকে উঠে চলে গেল। এদিকে সেদিন কলেজ ছুটির পর নেহা গাড়িতে করে বাসায় চলে গেল। আর এদিকে নীল ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে রিমির জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পর রিমি সেখানে আসলো।
কি ব্যাপার, প্রতিদিন তো নেহা কলেজ থেকে বের হয়ে তোর সঙ্গে দাঁড়ায়, 10-15 মিনিট কথা বলে, কিন্তু আজ তোর সঙ্গে কথা বলে নাই, চলে গেল কেন? সেটা আমি কি করে বলবো? সে কি আমার বিয়ে করা বউ নাকি? তার সমস্ত খবর আমি জানি। সে তোর বান্ধবী, তার খবর তো রাখার কথা। তুই তা না করে আমাকে কেন প্রশ্ন করছিস বলতো শুনি? যাই হোক, বাদ দে, তার যা ইচ্ছে আসে তাই করুক। এরকম পাগলামো কাণ্ড কেউ করে কি না এটা আমার সত্যিই জানা ছিল না। আমি আমার বান্ধবীকে দিয়ে লাইফে প্রথম এক্সপিরিয়েশন করলাম যে বান্ধবীর ছোট ভাইকে ভালোবাসার কথা বলা যায়। এইটা আমার বান্ধবীকে না দেখলে সত্যিই জানা হতো না। যাই হোক, এখন বাসায় চল, আমার ভালো লাগছে না। এই বলে নীল আর রিমি দুজনের বাসায় চলে আসলো। আর এদিকে দেখতে দেখতে আরও প্রায় মাসখানেক সময় হয়ে গেল। রিমির বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বাসা থেকে, অনেকগুলো পাত্রপক্ষ দেখা হয়ে গেছে, কিন্তু কাউকে রিমির পছন্দ হচ্ছে না। আজ আবার পাত্রপক্ষ রিমিকে দেখতে আসবে, আর যদি পছন্দ হয় তাহলেই এঙ্গেজমেন্ট। সেজন্যই বাড়িতে সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে। নীলের আম্মু সকাল থেকে রান্না ঘরে কাজ করছেন, অনেক রকমের রান্নাবান্না করছেন, আর সেই সঙ্গে নানা জাতের পিঠা। সকালবেলা ঘুম থেকে উঠে সেই মুখরোচক পিঠার সুগন্ধে নীল সোজা রান্নাঘরে চলে আসলো আর তার আম্মুকে বলল, আম্মু, আমার মনে হয় অনেক দিন পর আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছে। পিঠার সুগন্ধ আমার রুম থেকে পাওয়া যাচ্ছে, তাই তো চলে আসলাম। আমাকে তাড়াতাড়ি একটু খেতে দাও। এটা কোন ধরনের কথা বাবা? আমি সেটাই বুঝতে পারছি না। আজ বাড়িতে মেহমান আসবে, তাই মেহমানদের জন্য পিঠা বানানো হচ্ছে, আর সেখানে তুমি কিনা বলছো আগে তোমাকে পিঠা খেতে দিতে। এই নিয়ে তো 4বার পাত্রপক্ষ বিদায় হলো। এই মুহূর্তেও তোমার মেয়ের বিয়ে হবে কিনা সেটা তো কোনো নিশ্চয়তা নেই, তাই আমি না খেয়ে থাকতে পারবো না। তাই প্লিজ তাড়াতাড়ি আমাকে খেতে দাও, তারপর তোমার মেয়ের বিয়ে হলে হবে, না হলে নাই। নিজে তো সিনিয়র মেয়েদের আদর নিচ্ছিস, আবার আমার বিয়েতে বাধা দিচ্ছিস কেন? আমারও তো ইচ্ছে করে জামাই নিয়ে একটু রোম্যান্স করতে। কেন রে, আমার সুখের কথা শুনলে তোর কি হিংসা হয় নাকি? তোর বান্ধবীটার যেমন মাথায় সমস্যা ঠিক তেমনি তোর মাথায় সমস্যা আছে, তা না হলে এরকম কথা কেউ নিজের ভাইকে বলতে পারে? ধুর, ওদের যা ইচ্ছে তোরা তাই কর, আমি তোদেরকে কিছুই বলবো না। শুধুমাত্র একটু পিঠা খেতে এসেছিলাম, আর আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে ঠিক আছে, আমি আর পিঠাই খাবো না। এই নিয়ে সব রেখে চলে গেলাম। আমি কিন্তু সারাদিন বাসায় ফিরবো না, আমায় খুঁজতে যাস না যেন। তুই তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। তা না হলে আবার পাড়ার সবাই পিঠের ঘ্রাণ পেয়ে যাবে, আর সবাই ছুটে চলে আসবে। তখন আর কেউ এটা বুঝতে চাইবে না যে এগুলো আমার শ্বশুরবাড়ির মানুষের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু নীল কি আর সেসব কথা শুনে? সে একটু খাদ্যপ্রেমিক মানুষ, তাই সে রিমির কথাগুলো কানে না তুলে সেখান থেকে বেশ কয়েকটা পিঠে একটা প্লেটে তুলে নিল, আর তারপর সেগুলো নিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে রিমি বকবক করতে করতে তার পিছন পিছন আসছিল, কিন্তু নীল তাকে কোনো পাত্তা না দিয়ে সঙ্গে সঙ্গে রুমের দরজাটা আটকে দিল। এদিকে রিমি দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে, একে তো পিঠেগুলো নিয়ে চলে এসেছিস, এখন আবার দরজা বন্ধ করেছিস কেন? তুই যদি আমার খাবারে নজর দিতে না পারিস, তাই তো আমি রুমের দরজাটা বন্ধ করে দিয়েছি। কারণ তোকে তো আমার খুব ভালো করেই জানা আছে তুই রান্না করে খেতে পারছিস না। এখানে আমি খাবার নিয়ে এসেছি, তাই তুই আমার খাবারে ভাগ বসাতে চাইছিস। আমি কি তোর মতো পেটুক নাকি যে অন্যের খাবারে চোখ বসাতে যাব? আমি একদমই সেরকম নয়। আমি তোকে নেহার ব্যাপারে কিছু কথা বলতে চাই, তাই এসেছি। দরজাটা খোল। এখন আমি খাবার খাচ্ছি, এখন তুই আমাকে কোনো বিরক্ত করিস না। এখন আমি তোর সঙ্গে কোনো কথা বলবো না, আর তোর ওই মাথা খারাপ বান্ধবীর সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাই না। এরপর রিমি আরও বেশ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ হলো না। নীল আর দরজা খুলল না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন নীল দরজা খুলছে না, তখন রিমি নিরুপায় হয়ে এখান থেকে চলে গেল। রিমিকে তার আম্মু সাজুগুজু করতে বলেছে, আর ততক্ষণে নেহা রিমিদের বাড়িতে চলে এসেছে। রে, কি ব্যাপার দোস্ত? তাহলে অবশেষে তুই বিয়েটা করেই নিচ্ছিস? তো কি করব, তোর মতো তো আর বান্ধবীর ভাইয়ের সঙ্গে প্রেম করতে পারলাম না, তাহলে কেন শুধু শুধু সিঙ্গেল থাকতে যাব? এতটা বয়স হলো এখনো পর্যন্ত একটা বয়ফ্রেন্ড জোটাতে পারলাম না, আর তোর পিছনে সারা কলেজের ছেলেরা লাইন মারে। তাহলে কি আর এখন হবে? এরকম কোনো উপায় আছে?
এমনভাবে তুই আমাকে কথাগুলো শোনাচ্ছিস যেন আমি সারা কলেজের ছেলেকে নিজের হাতে নিয়ে রেখেছি। তোর প্রেম করার মতো একটা ছেলেকেও ছেড়ে দেইনি। হয়েছে হয়েছে, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাকে রেডি করিয়ে দে। ওদিকে ছেলেপক্ষ চলে আসবে, তাড়াতাড়ি রেডি করিয়ে দে আমাকে। হ্যাঁ তাই চল, তোর তো দেখছি বিয়ে করার খুব শখ। আচ্ছা ঠিক আছে, তুই আগে বিয়েটা কর, তারপর তোর থেকে অভিজ্ঞতা নিয়ে আমি বিয়ের চিন্তা ভাবনা করব। আসলে আমারও খুব কষ্ট হয় একা একা থাকতে। থাকছিস কেন? একা একা আমাদের বাসায় চলে আসলেই তো পারিস। তারপর তো আমার ভাইকে নিয়ে থাকতে পারিস। তখন তো আর তোকে একা একা থাকতে হয় না, আর কোনো কষ্টও করতে হয় না। তাছাড়া একটা কাজ কর, আজ যখন শ্বশুরবাড়ি চলে এসেছিস একেবারে পার্মানেন্টলি থেকে যা। তাই তো করতাম, কিন্তু এখনো তোর ভাইয়ের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। জোর করে কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়াটা কি ঠিক হবে? আসলে ভালোবাসার মতো ব্যাপারগুলো খুবই সেনসিটিভ, এতে দুই পক্ষের মত থাকা যায়। কিন্তু তোর ভাইয়ের পক্ষ থেকে তো কোনো সাড়া পাচ্ছি না এখনো। আচ্ছা, এখন আগে তুই আগে আমাকে রেডি করে দে, তারপর তোদের বিষয়টা ভেবে দেখি। চিন্তা করিস না, আমি আব্বুর সঙ্গে তোদের ব্যাপারে বলে দেখব। এই বলে রিমি একটা শয়তানি মার্কা হাসি দিল। আর এদিকে নেহার সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। তখনই হঠাৎ নীল রুমের দরজা খুলে রিমির রুমে আসছিল। এরে বাড়িতে দেখা যাচ্ছে শাকচুনি দুইটা এক রুমে। তাড়াতাড়ি কর, বিয়ে করে আমাকে উদ্ধার কর, তাড়াতাড়ি বাড়িটা খালি কর। চিন্তা করিস না, আমি চলে গেলে এই বাড়িটা খালি হয়ে যাবে। আমি চলে গেলে আমি কিন্তু আমার পরবর্তীতে আরও একজনকে তোর জন্য এনে রেখে তারপর যাব। কাকে? তোর এই বান্ধবীকে একটা কথা শুনে রাখ, আমি যদি মরেও যাই তারপরেও না তোর এই শাকচুনি মার্কা বান্ধবীকে বিয়ে করব না। এই বলে নীল একটা শয়তানি মার্কা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে নেহা রিমিকে সাজানোতে মনোযোগ দিল। কিছুক্ষণ পরেই রিমির শ্বশুরবাড়ি থেকে লোকজন চলে আসলো। তারপর রিমিকে পাত্রপক্ষ সামনে নিয়ে যাওয়া হলো। পাত্রপক্ষ রিমিকে দেখে পছন্দ করে নিল এবং বিয়ের কথা ফাইনাল করে নিল। এদিকে নীল তখন নিজের রুমে বসে আপন মনে সিগারেট খাচ্ছিল। আর তখনই নেহা সেখানে এসে উপস্থিত হয়। নেহাকে দেখিয়ে নীল কোনো রকমে সিগারেটটা বাইরে ফেলে দেয়। আর তখনই নেহা নীলকে বলে, ফেলে দিলে কেন, সমস্যা নেই, আমি আজ কাউকে কিছুই বলবো না। এটা তোমার রুম, আর পুরো বাড়িটাই তোমার। এখানে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, সেখানে আমার কোনো বাধা নেই। তো তুমি কেন এসেছো এখানে? ওদিকে তো সবাই নিচে আছে, তাহলে তুমি আমার রুমে এসেছো কেন? তোমাকে কিছু কথা বলতে চাই, সেগুলো বলতে এখানে এসেছি। এখন যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলেই তোমাকে বলতে পারি। তুমি আবার আমাকে কি কথা বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো, আর তারপর এখান থেকে কেটে পড়ো। আমি আবার তোমার সঙ্গে বেশিক্ষণ এক রুমে থাকতে চাই না, কারণ বাড়ির মানুষ দেখে ফেললে এটা নিয়ে হাজারটা কথা শোনাবে। তাছাড়া তুমি জানো অলরেডি তোমাকে নিয়ে আমাদের বাড়িতে গবেষণা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, তাই তো আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি তোমার সঙ্গে আজ খুবই শর্টকাটে কিছু কথা বলবো, আর তুমি আমাকে সাফ সাফ উত্তর জানিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলো তুমি কি বলতে চাও, আর বলে এখান থেকে কেটে পড়ো। আচ্ছা নীল, আমার প্রতি কি তোমার কোনো অনুভূতি নেই? না মানে আমি তোমাকে এটাই বলতে চাইছি যে এই যে আমি তোমাকে ভালোবাসি, তোমার পেছনে পাগলের মতো ঘুরে বেড়াই, সব সময় তোমাকে বিরক্ত করি, এগুলো কি তোমার হৃদয়ে একটুও সাড়া ফেলেনি? নীল প্লিজ একটা বার ভেবে দেখো তুমি আমার ব্যাপারে। আমি তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। প্লিজ তুমি একটা বার আমাকে নিয়ে একটু গভীর চিন্তা করে দেখো তো, আমি কি তোমার হৃদয়ের কোথাও নিজের জন্য একটুও জায়গা করতে পারিনি? আচ্ছা আপনাকে তো এর আগে আমি আরও অনেকবার বলে দিয়েছি, আপনাকে আমার কোনোভাবেই পছন্দ নয়। আপনার মতো একটা মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করব না। আপনি জানেন আমি দেখতে শুনতে মাশাআল্লাহ, চাইলেই করা যায় কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারি। শুধু কলেজে কেন, বাইরেও কোনো মেয়ের অভাব হবে না যদি আমি প্রেম করতে চাই। তাহলে আপনি এখন আবার এসব প্রশ্ন আমাকে কেন করছেন বলেন তো শুনি? শুধুমাত্র এই কারণেই করছে যে আমার মনে হয় তুমিও আমার প্রেমে পড়ে গেছো, কারণ আমি মানুষের চোখের দিকে তাকিয়ে তার চোখের ভাষা বলতে পারি। আমি তোমার চোখে আমার কোনো ভালোবাসা দেখতে না পেলেও তোমার চোখে আমার জন্য কোনো ঘৃণা দেখতে পাই না। তুমি প্লিজ একটা বার দুইটা চোখ বন্ধ করে চিন্তা করে তারপর বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। পারবো না আমি আপনার জন্য কোনো চিন্তা করতে। আপনি আমার কে হন যে যার জন্য আমি চিন্তা করতে যাব? আমি পারবো না আপনার জন্য কোনো চিন্তা করতে। আপনি এখান থেকে চলে যান, আর তারপর আমার বোনের মতো যে কোনো একটা ছেলেকে ধরে এনে বিয়ে করে নিন, তাহলে এসব ভূত মাথা থেকে চলে যাবে।
বিয়ে আর আমি, তাও আবার অন্য কোনো ছেলেকে, এটা তুমি ভাবতে পারলে? কখনোই না এরকমটা। কারণ আমি তো তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি কল্পনাতেও আনতে পারি না। সো আমাকে এইসব কথা আর কখনোই বলবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে যদি না পাই জীবনটাই রাখবো না। তাই প্লিজ তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, একবার তুমি নিজের চোখ দুইটা বন্ধ করো আর তারপর চিন্তা করে আমাকে বলো। নেহার বলা কথাগুলো নীলের মনে একটু নাড়া দিল। তাই নীল নেহাকে বলল, ঠিক আছে, আপনি যখন এত করে রিকোয়েস্ট করে বলছেন, হাজার হোক আপনি আমার বোনের বান্ধবী, তাই আমি আপনার কথাটা রাখতেই পারি। আপনি দাঁড়ান, তাহলে আমি চোখ দুটো বন্ধ করে তারপর আপনাকে বলছি। হ্যাঁ নীল, তুমি তাই করো। চোখ দুটো বন্ধ করে তারপর দেখো তো তোমার চোখের সামনে আমি একবারও আসি কি না। নেহার কথায় নীল তখন নিজের চোখ দুটো বন্ধ করলো আর নিজের আবেগ দিয়ে সমুদ্রটার চিন্তা করতে শুরু করলো। তখনই নীল তার চারপাশে শুধু নেহাকেই দেখতে পেল। প্রায় 5 মিনিট চোখ বন্ধ রাখার পর সে নেহাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর তার কানের কাছে মুখ রেখে বলল, আই লাভ ইউ। আমিও তোমায় ভালোবাসি, কারণ আমি আমার চারপাশে শুধু তোমাকেই দেখতে পাই। চোখটা বন্ধ করার পর 1 সেকেন্ডের জন্যেও আমার চোখের সামনে অন্য কারো মুখ ভেসে ওঠেনি। তার মানে আমি সত্যিই তোমায় ভালোবাসি। আমার মনের সম্পূর্ণটা জুড়ে শুধু তুমিই রয়েছো, সেখানে অন্য কেউ এখনো পর্যন্ত বাসা বাঁধতে পারিনি। আই লাভ ইউ টু। আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি। তাই তো তুমি আমাকে এভাবে অবহেলা করার পরও বারবার আমি তোমার কাছেই ফিরে এসেছি। কারণ আমি জানতাম তোমার মনের মণিকোঠায় আমার জন্য একটু হলেও জায়গা আছে, যেখানে আমার জন্য ভালোবাসা রয়েছে। তাহলে সিনিয়র বউ, নিচে চলো, সবাইকে গিয়ে আমাদের ভালোবাসার কথাটা জানিয়ে দেই। তারপর পরিবারের সম্মতি নিয়ে বিয়ের কাজটা সেরে ফেলি। আসলে ভালোবাসার মানুষ ছাড়া বেশি দিন থাকা যায় না। হ্যাঁ, আমি তো তোমাকে সেটাই বলতে এসেছিলাম। আসলে রাতে একা একা ভালো ঘুম হয় না। পাশে কেউ ঘুমালে কিংবা কাউকে জড়িয়ে ধরে ঘুমালে ঘুমটা ভালো হতো। তাই তো আমি তোমাকে নিজের করে পেতে চাই। এই বলে নীল আর নেহা দুজন এই রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। অপরদিকে রিমির শ্বশুরবাড়ির লোকজন ততক্ষণে সমস্ত কথাবার্তা শেষ করে চলে গেছে। তখনই রিমির আম্মু রিমিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, নেহাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? সেই কখন থেকে আমি নেহাকে খুঁজতেছি, কিন্তু কোথাও নেহাকে খুঁজে পাচ্ছি না। হয়তো তোমার ছেলের ঘরে আছে, আর যাবে কোথায়? হয়তো সেখানেই তোমার ছেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছে, আর এদিকে আমরা কাজ করে মরছি। আসলে আমি ওদের ব্যাপারটা বুঝতে পারলাম না। ওরা যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে সেটা আমাদেরকে বলছে না কেন? তাহলেই তো আমি তাদের দুজনকে এক করে দেওয়ার বন্দোবস্ত করি। বলবে কি করে? নেহাই সেই কতদিন ধরে তোমার ছেলের পিছনে পড়ে আছে, কিন্তু তোমার ছেলের পক্ষ থেকে তো কোনো সাড়া শব্দ পাচ্ছে না। আসলে কি বলতো, নেহা সত্যিই নীলকে অনেক বেশি ভালোবাসে। তাই নীল এইভাবে অ্যাভয়েড করার পরেও নেহা তাকে ছেড়ে যাচ্ছে না। কিন্তু তোমার ছেলে কেন এরকম করছে আমি সেটাই বুঝতে পারছি না। হয়তো এই কারণেই যে নেহা তার চাইতে বয়সে বড়, সে ভেবেছে হয়তো এই সম্পর্কটা আমরা মেনে নেব না। নয়তো মনে মনে হয়তো এটাই চিন্তা করেছে সমাজের মানুষকে বলবে। কিন্তু আমার বোকা ছেলে এখনো বুঝতে পারো না তার মন কি চায়। তার মন যদি বলে যে সে নেহাকে নিয়ে সুখী হবে, তাহলে তো তার সেটাই করা উচিত। চারপাশে কি হলো না হলো সেদিকে একটা চোখ দেওয়ার কি আছে? আমি সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাদের উচিত আমার নিজের মন কি বলে সেটাই চিন্তা করা। চারপাশে কে কি বললো না বললো তাতে আমাদের কি এত মাথা ব্যথা আছে? আমরা তো আমার চারপাশের মানুষকে নিয়ে সংসার করব না। তাছাড়া আমরা যদি কষ্টে থাকি তাহলে চারপাশের মানুষ আমাদের সেই কষ্টটা লাভ অফ করবে না। আমাদের এই কষ্টটা নাটক করার জন্য শুধু আমাদের পাশের মানুষটাই থাকে। তাহলে আমরা কেন চারপাশে চিন্তা করতে যাব? কথাগুলো শুনতে শুনতেই নীল আর নেহা দুজনেই সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখনই নীল বলল, হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি এখন আর চারপাশের মানুষের কথা চিন্তা করব না। এখন থেকে আমার মন আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব। আমি নেহাকে বিয়ে করব। তুই সত্যি বলছিস তো? তুই নেহাকে বিয়ে করবি? হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথা শুনেছ। আমি নেহাকে বিয়ে করব,
কারণ আমি অনেক চিন্তা করে দেখেছি আমি আমার চারপাশে শুধু আমার নেহাকেই দেখতে পাই। আমার কল্পনাতে নেহা ছাড়া আর অন্য কোনো মেয়ে এখনও আসেনি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নেহাকেই বিয়ে করব। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। নেহাকেই তোর বিয়ে করা উচিত, কারণ আমাদের জীবনে আমাদের সেই মানুষটাকে বেছে নেওয়া উচিত যে মানুষটা আমাকে ভালোবেসে দেখ চারপাশের মানুষ আমাদের জ্ঞান দিতে পারবে, কিন্তু কখনোই ভালো থাকার উপহার দিতে পারবে না। তারা আমাদের নিয়ে সমালোচনা করতে পারবে, কিন্তু কখনোই এটা বলবে না কিসে আমাদের ভালো হবে। তাই আমাদের উচিত নিজেদের ভালো ব্যাপারে সিদ্ধান্ত নিজেদেরকেই নেওয়া। হ্যাঁ শাশুড়ি আম্মু, তাই তো আজ আমি আপনার ছেলেকে ভালো করে বুঝিয়েছি, আর তারপরে সে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। তা বিয়েটা কবে করছিস সেটা তো বললি না। আগে তুই বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হয়ে যা, তারপর আমি আমার বউকে এই বাড়িতে নিয়ে আসব। আমি চাই না আমার বউয়ের উপর কারোর কোনো হুকুমদারি চলুক। ওরে বাবা রে বাবা, বইয়ের প্রতি এত দরদ উথলে উথলে পড়ছে, এত ভালোবাসা এতদিন কোথায় ছিল রে? সেসব কথা আমি তোকে কেন বলতে যাব বল শুনি। তুই আগে আমাদের বাড়ি থেকে বিদায় হ, তারপরে আমি আমার বউকে আমার ঘরে নিয়ে আসব। এই কথা বলে নীল নেহাকে সবার সামনে জড়িয়ে ধরে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, ভালোবাসি আমি আমার পাগলিটাকে অনেক বেশি। এতদিন আমার পাগলিটার ভালোবাসার পাগলামিগুলো বুঝতে পারিনি, এখন যেহেতু বুঝেই গেছি, তাহলে আর কেন আমি আমার পাগলিটাকে দূরে সরিয়ে রাখবো। আমার পাগলিটাকে আমার সিনিয়র বউ বানিয়ে এই বাড়িতে নিয়ে আসবো, আর তারপর সিনিয়র বউয়ের জুনিয়র জামাই হব। নেহা তখন অনেকটা লজ্জা পেয়ে গেল আর নীলের বুকে নিজের মুখটা লুকিয়ে নিল। আসলে নীল সবার সামনেই তাকে এভাবে জড়িয়ে ধরবে এটা সে কল্পনাই করেনি, তাই তো একটু বেশিই লজ্জা পেয়ে গেছে। তবুও নীল তখনও নেহাকে জড়িয়ে ধরে আছে, আর নেহা তখন নীলের বুকের মধ্যে সমস্ত সুখ খুঁজে নিয়েছে। এভাবেই শুরু হলো দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।